নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। আবার প্রথমেই যে প্রশ্নটা আমি করছি আর কি ইদানিং, যে আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। যারা রয়েছেন, কেউ কেউ তো রয়েছেনই। আমি আগাম সময় জানাইনি কখন লাইভ হচ্ছে। তো যদি কেউ এই মুহূর্তে আমার লাইভে থেকে থাকেন বা আছেন, অনুগ্রহ করে জানান শোনা যাচ্ছে কিনা। আজকের লাইভের বিষয়, বেশ কিছু বিষয় আছে। প্রথমেই অবশ্যই কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিন এর নেপথ্যে কি হলো, এই দুটোর মধ্যে কেন কোভিশিল্ড টিকে গেল, কোভ্যাক্সিন ব্যাকগ্রাউন্ডে চলে গেল, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেছনে কি জাতীয় রাজনীতি আছে, কেন আছে, কি উদ্দেশ্যে আছে। এছাড়াও আরও একটি বিষয় এর সঙ্গে যুক্ত করব আমি আলোচনায়। কল্যাণ, তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ? কল্যাণকে দেখতে পাচ্ছি, জানাও। সেই প্রশ্নটি হলো, সাধারণ মানুষকে, ভারতের জনতাকে তথা বিশ্বের উল্লেখযোগ্য জনতাকে কেন কোভিশিল্ড ভ্যাকসিনটির দিকেই ঠেলে দেওয়া হলো শেষ পর্যন্ত? এমন তো কথা ছিল না, ছিল কি? সেই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত হবে, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তথা বিলিয়নিয়াররা রয়েছেন যারা, এবং তথা বিশ্বের রাষ্ট্রনেতারা, তারাও তো করোনার ঊর্ধ্বে নন, এবং তারাই তো বারবার করে আমাদের ভ্যাকসিন নিতে বলেছিলেন। তো তারা কি ভ্যাকসিন নিলেন, স্টেটাস কি, সেটা কি আমরা জানতে পেরেছি বা পারছি? আদৌ তারা কোনো ভ্যাকসিন নিয়েছেন কি না? অনেকেই বলেন যারা ছবি দিয়েছেন, ভিডিও দিয়েছেন, তারা ফেক ভ্যাকসিন নিয়েছেন, তারা আসলে কোনো ভ্যাকসিনই নেননি, এমন অভিযোগও বা এমন মতামতও আমরা পাই। তো সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং গভীরে যাওয়ার চেষ্টা করব। এবং এইসব রাষ্ট্রপ্রধান এবং বিলিয়নিয়াররা যারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তো কোনো সন্দেহ নেই, তো তাদের কতজন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে চলে গেলেন এখনো পর্যন্ত, সাধারণ মানুষ তো যাচ্ছেনই। বিভিন্ন রকমের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন বিশেষ করে, এবং ভেক্টর ভাইরাল ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের দেশে যেমন কোভিশিল্ড। তো সেই তারা যদি নিয়ে থাকেন, এই বিলিয়নিয়াররা টপ মোস্ট লেভেলে যারা আছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রনায়ক, তাদের ক্ষেত্রে কেন এরকম কোনো খবর কেন আমাদের সামনে আসছে না? তাদের সংখ্যা যদি গোটা বিশ্ব থেকে আমরা জুড়ি, খুব একটা কম হবে না। ক্যাবিনেট বড় বড় সব ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, মুখ্যমন্ত্রী, তো এত এত মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কেন এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া খবর আমরা পাচ্ছি না? এই প্রশ্নটা আমি বহু আগেই রেখেছিলাম, যে এই মর্মে আমার একটা ভিডিও ছিল আগের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটিতে স্ট্রাইক করা হয় এবং উড়িয়ে দেওয়া হয় ভিডিওটি, যে করোনাতে
এত এত সাধারণ মানুষ মরছে আমরা জানতে পারছি, খবরে বলা হচ্ছে, কিন্তু একটা বিলিয়নিয়ারও কেন মরছে না? শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্ব জুড়ে যারা সেই সময় বিলিয়নিয়ার ছিলেন, তো তারা তো কেউই মারা যাননি করোনায়। এই প্রশ্নটা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, সেটি স্ট্রাইক মারা হয় এবং উড়িয়ে দেওয়া হয়। তো সেটা নিশ্চয়ই এখন আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এই 2021 সালে করা ওই ভিডিওটি কতটা প্রাসঙ্গিক ছিল। যদিও তখন অনেকেই ওই যেটা বলা হয়, যখন মানুষ আমাকে অবিশ্বাস করেছিলেন, উন্মাদ বলেছিলেন, কিন্তু স্বাভাবিক, এসব আমার অলংকার। তো যাই হোক, আজকে আবার মাদার্স ডে, আপনারা অনেকেই ছবি টবি দিচ্ছেন, মায়ের মহিয়সী মায়ের ছবি দিচ্ছেন, ভালো কথা দিচ্ছেন, ভালোবাসার মাকে ভালোবাসুন। আপনার গর্ভধারিণী, আপনাদের গর্ভধারিণী, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তবে যখন আমরা দেখেছি আমাদের দেশে তথা বিশ্বে বড় বড় মাতৃভক্তির কাহিনীগুলো যখন আমরা পড়ি বা জানি ইতিহাসে, তখন এই মাদার্স ডে এর ব্যাপার ছিল না আদৌ। তখনও মানুষ মাকে ভালোবাসতেন, এখনো নিশ্চয়ই ভালোবাসেন। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি বারবার করে বলি যে এই মাদার্স ডে, ওমেন্স ডে, এগুলো আসলে স্মরণ করার জন্য। তো স্মরণ আমরা কখন করি? কোনো মানুষ মরে গেলে, চলে গেলে তাকে স্মরণ করি, তো ব্যাপারটা অনেকটা ওই রকমই। ওরা আগে থেকেই ডেট তৈরি করে রেখেছে। হ্যাঁ, মাদার্স ডে মানে মা চলে গেছে, মা চলে গেছেন, তার স্মৃতিতে মাদার্স ডে। ওমেন্স ডে যে মার্চ, আপনারা তো জানেন মার্চে পড়ে, তো মানে কি নারী চলে গেছে, তার স্মৃতিতে ওমেন্স ডে। এই যে সামাজিক যে সম্পর্কগুলো রয়েছে আমাদের, সেগুলো আসলে মৃত হয়ে যাবে, চলে যাবে। ওরা আগে জানে, তাই ওরা আগাম ডেট দিয়ে আমাদেরকে রেখে দিয়েছে, আমরা পালন করছি। কি বুঝতে পারছেন না? একটু সহজ করে বলি, তারপরে আমি এই মূল বিষয়ে আসছে। মা বলতে আপনারা ছোটবেলায় বা আমাদের বাবা কাকারা ছোটবেলায় যা বুঝতেন, এখন কি মা যে কনসেপ্ট, মূল্যবোধ বলুন, মায়ের যে ছবি বলুন, চিত্র বলুন, মায়ের যে আচার ব্যবহার আমরা প্রত্যাশা করি, সেগুলোর সঙ্গে কি মেলে না। সেই মা কিন্তু মৃত। কেউ কেউ কোথাও কোথাও জেগে আছেন সেই মা, কিন্তু শিক্ষিত সমাজে বা যারা সভ্যতার আলো পেয়েছেন সেই সমাজে কিন্তু সেই মা মৃত। অর্থাৎ কি অর্থে? মা বলতে যা আপনারা বুঝেছেন এতদিন, সেই মূল্যবোধের মা মৃত। তার মানে আমি বলছি না যে এখনকার মা তারা উত্তম নন, অধম, তা নয়। আমি বলতে চাইছি যে পরিবর্তন হচ্ছে, মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনটা যে খুব স্বাভাবিক স্বতঃস্ফূর্ত তা নয়, এটা মিডিয়াকে দিয়ে ব্যবহার করে করা হচ্ছে, মগজ ধোলাই করে করানো হচ্ছে। জায়নিস শক্তি তারা তাদের স্বার্থে এই সম্পর্কগুলোকে ওভারহল করে দিচ্ছে, ট্রান্সফর্ম করে দিচ্ছে, যাতে করে ওদের স্বার্থ চরিতার্থ হয়। তাই এই জায়নিস শক্তি রসচাইল্ড, রকফেলার উত্থানের আগে থেকে যে সম্পর্কের বিন্যাসগুলো বা ইভলিউশনগুলো ঘটেছে, এবং আর্থসামাজিক সম্পর্কের বা আর্থসামাজিক যে এলিমেন্টস, তার যে বিবর্তনগুলো ঘটেছে, সেটা খুব স্লোলি ঘটেছে, ধীরে ধীরে ঘটেছে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে ঘটেছে। কিন্তু রসচাইল্ড এবং রকফেলার এর উত্থানের পরে বা তার মধ্যে কথা, জায়নিস শক্তি যখন তাদের মানে গ্রাসকে, থাবাকে একটু একটু করে মজবুত করেছে আমাদের ওপরে, টোটাল কন্ট্রোলের মধ্যে আমরা প্রবেশ করেই ফেলেছি প্রায়। তো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এই সম্পর্কের যে পরিবর্তনগুলো ঘটছে, ট্রান্সফরমেশন যেগুলো ঘটছে, সেগুলো খুব তাড়াতাড়ি ঘটছে এবং খুব দ্রুত ঘটছে। কারণ এগুলো ঘটানো হচ্ছে, সেটা যৌনতার ক্ষেত্রেই বলুন, মাতৃত্বের ক্ষেত্রেই বলুন, নারীত্বের ক্ষেত্রেই বলুন। অর্থাৎ ভোগবাদী সমাজ
এবং তাদের যে কনজিউমারিজম যেটা, তাতে করে সেটাকে ইন্ধন যোগানোর জন্য, প্রমোট করবার জন্য যে জাতীয় সম্পর্কের হলে হলে মানে নারী যেমন হলে ওদের সুবিধে হবে, মা যেমন হলে ওদের সুবিধে হবে, বা পুরুষ যেমন হলে ওদের সুবিধে হবে, এই রকম ভাবে ওরা কিন্তু মোল্ড করছে। 100% পারছে বলছি না, কিন্তু তারা চেষ্টা করে চলেছে মিডিয়াকে কাজে লাগিয়ে, সরকারকে কাজে লাগিয়ে, বিভিন্ন সংগঠনকে কাজে লাগিয়ে, এনজিওকে কাজে লাগিয়ে। এর ফলে যে সবকিছু খারাপ হচ্ছে আমি তা কিন্তু বলছি না। ওই যে বলেছি বারবার করে আমি বলি, উইলিয়াম শেক্সপিয়ারের সেই যুগান্তকারী পর্যবেক্ষণ, দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড, থিঙ্কিং মেক্স ইট সো, তাই নয় কি? এই মূল্যবোধের ক্ষেত্রে ভালো মন্দ এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত আপেক্ষিক এবং আমাদের দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করে, তাই নয় কি? কারণ এই যে ভালো মন্দ, ভালো মা খারাপ মা, ভালো নারী খারাপ নারী, ভালো পুরুষ খারাপ পুরুষ, সচ্চরিত্র বদচরিত্র, এগুলো কিন্তু প্রকৃতি তৈরি করে দেয়নি। এগুলো আমরা সামাজিক মূল্যবোধকে, সমাজকে টিকিয়ে রাখার স্বার্থে, অথবা কখনো কখনো অনেক ক্ষেত্রেই কায়েমি স্বার্থকে টিকিয়ে রাখার স্বার্থে ধর্ম ব্যবসায়ীরাও কিন্তু এই মূল্যবোধগুলোকে তৈরি করে নিয়েছে। তাই প্রকৃত মা কি, কেমন হবে, বা প্রকৃত নারী কেমন হবে, বা প্রকৃত প্রেমিক বা প্রেমিকা কেমন হবে, এগুলো কিন্তু বেশিরভাগ 99 বা তারও বেশি পার্সেন্টেজ ক্ষেত্রে যা আমরা ভাবি তা কিন্তু আমাদের ভাবানো হয়। মানে আমরা যে একদম এগুলো এইসব চিন্তাভাবনা নিয়ে জন্মেছি এমন নয়, মানে এগুলো ইননেট নয়, ইনবর্ন নয়, এগুলো লেখালেখির মাধ্যমে, পাঠ্যপুস্তকের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এমন করে ভাবতে বলা হয়েছে এবং আমরা কিন্তু অজান্তে তেমন করেই ভেবে মায়ের একটা মূর্তি বানিয়ে ফেলি, পিতার একটা মূর্তি বানিয়ে ফেলি। তো সেই মূর্তিগুলো এখন ভাঙছে। এটা হচ্ছে ডেলিবারেট ইকোনোক্লাজমের যুগ। সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, ওদের স্বার্থেই ওরা এখন ভাঙছে। একটা সময় ধর্ম ব্যবসায়ীদের যখন দাপট ছিল গোটা বিশ্বজুড়ে, তখন ওরা তাদের স্বার্থে এই মূল্যবোধগুলোকে তৈরি করেছে, সম্পর্কগুলোকে তৈরি করেছে। তাতেও ভালো হয়েছে, মন্দও হয়েছে, দুটোই হয়েছে, তাই তো? কারো ভালো হয়েছে, কারো মন্দ হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু তাই ঘটছে। এই যেমন নারী স্বাধীনতার ক্ষেত্রে অত্যধিক নারী স্বাধীনতা বা ফেমিনিজমকে যখন ওরা প্রমোট করছে, বা ষোলগামীকে প্রমোট করছে, বা আরো অন্যান্য বিষয়কে প্রমোট করছে, যেমন ধরুন পরকীয়া আর মানে আইন বহির্ভূত নয়, মানে পরকীয়ার কারণে পুলিশ কেস করা যাবে না, সেটা ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে মাত্র, এরকম অসংখ্য যে জাজমেন্টগুলো আসছে, তাতে করে কি হচ্ছে? সোশ্যাল ফেব্রিকের হয়তো ক্ষতি, হয়তো কেন ক্ষতি হচ্ছে, ফ্যামিলি সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা তো ঘটবেই, কারণ ওই যে একটা রোল প্লে করার ব্যাপার থাকে। তো আমার পরিবারে, সমাজে নারী পুরুষ সবাই একটা রোল আছে। সেই রোলগুলো যখন যদি ভেঙে যায়, ভেঙে পড়ে, সেখানে পরিবারও ভেঙে পড়ে। এখন কার কতটা রোল পালন করা উচিত সে বিতর্কে আমি যাচ্ছি না, সে ভিন্ন লাইভের বিষয়, কিন্তু সেটা ঘটছে। কিন্তু এতে করে কি হচ্ছে? নিশ্চয়ই অনেক নারী উপকৃত হচ্ছেন, তারা বলছেন বা এতে ভালো হচ্ছে। আগে আমরা একদম স্বাধীনতা পেতাম না, আমাদের পরিবারের মধ্যে আবদ্ধ থাকতে হতো, আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরা আমাদের কথা বলতে পারতাম না, আমাদের যৌনতার কথা বলতে পারতাম না, আমাদের অর্গাজম হতো না, মানে অর্গাজম পর্যন্ত এরকমও শোনা যাচ্ছে। নারীরা বলছেন, নারীবাদী বলুন বা নারীরাই বলছেন যে আমাদের মরার মতো শুয়ে থাকতে হতো, আমাদের প্লেজার বা আমাদের যে আনন্দ, যৌন আনন্দ বা চয়েস, সেটাও আমরা জানাতে পারতাম না। এতটাই আমরা শোষিত হয়েছি, নিপীড়িত হয়েছি। বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো স্বাধীনতাই ছিল না, পুরুষরাই শুধুমাত্র তারা হারেম তৈরি করেছে, তারা বাইজির নাচ দেখেছে, তারা আমাদেরকে গৃহবন্দী করে রেখেছে, তারা আমাদের উপর অত্যাচার করেছে। তো এটা তো বাস্তবতা না? সবাই না করলেও অবশ্যই একটা শ্রেণীর পুরুষ, যাদের অর্থ ছিল, প্রতিপত্তি ছিল, জমিদার শ্রেণীর, তারা তো করেছেন নিশ্চয়ই। কিন্তু তার মানে এই নয় যে আমার বাবা কাকারা সবাই করেছেন, যারা সাধারণ মানুষ তারা তো করেননি। কিন্তু ওই যে জায়নিস শক্তিরা বারবার করে সবসময়
স্বার্থ চরিতার্থ করবার জন্য ওই ঘটনাগুলোকেই বারবার করে সামনে আনে, তাই তো, সামনে আনে। সেভাবেই ওরা ওদের কাজ ওরা হাসিল করে চলেছে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো নিশ্চয়ই কারো কারো এতে করে তারা উপকৃত হচ্ছেন। ওই যে বললাম যে পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই, পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এমন কোনো ব্যবস্থা নেই যা সবাইকে খুশি রাখতে পারে, সবাইকে ভালো রাখতে পারে। সম্ভব নয়, অসম্ভব। কারণ আমাদের চাহিদা, আমাদের কামনা বাসনা ব্যক্তি বিশেষে ভিন্ন রকম, ভিন্ন রকম। আর তাই কোনো ব্যবস্থাতেই সবাই খুশি থাকবেন, সমান খুশি থাকবেন, এমনটা হতে পারে না, অসম্ভব। তাই এই যে সিস্টেম এখন চলছে, যেটা যে মূল্যবোধ, এই যে মা হারিয়ে গেছে অনেকটাই, এখন যে মা এসেছেন তিনিও নিশ্চয়ই অনেকের প্রিয় হবেন, কারো কারো অপ্রিয় হবেন। আবার নারী বলতে আমরা যা বুঝেছি এতদিন, বর্তমানে নারী যে আমরা দেখতে পাচ্ছি, এবং তাতে করে দেখা যাবে যে এই যে ওমেন্স ডে মার্চ, নারী যে দিবস, সেটা আসলে ওই নারী হারিয়ে যাওয়ার স্মৃতি হয়ে যাবে। মানে এক ধরনের ওই যে বললাম যে চলে গেছে, আর নেই, তার স্মৃতি আমরা পালন করছি। এই অর্থেও ব্যাপারগুলো ভাবা যেতে পারে। কারণ নারীও বদলাচ্ছে, মাও বদলাচ্ছে, পুরুষও কতটা বদলাচ্ছে আমি জানি না। বদলাচ্ছে তো বটে, বদলাতে হচ্ছে তাকে পরিবেশের দিকে তাকিয়ে। হ্যাঁ, সুতরাং এই ডেগুলো মানে আমার এটাই মনে হয়, সে ডেগুলো মানে আসলে সেই সম্পর্কগুলোর মৃত্যু ঘটেছে বা ঘটছে, সেটাকে স্মরণ করার জন্য এই ডে। যাই হোক, এবারে চলে আসি আজকের লাইভের গুরুত্বপূর্ণ বিষয়। যে টপিক আমি আগেই আপনাদের জানিয়েছি, কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিন, মূলত আমাদের দেশেই এই বিষয়টা আসছে। তো সেটা শেষ পর্যন্ত কোভিশিল্ড কেন জিতল, কোভ্যাক্সিনের কি ত্রুটি ছিল, কেন এটা করা হলো, এবং আমাদের নেতা, আমাদের টপমোস্ট লেভেলের যারা রয়েছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তথা বিশ্বজুড়ে রয়েছেন যারা রাষ্ট্রনায়ক এবং বিলিয়নিয়াররা, তারা আদৌ কি এই টিকা নিয়েছেন, সেই তথ্য কি আমাদের আছে, দেওয়া হয়েছে? আমরা কি রাইট টু ইনফরমেশন করতে পারি, আরটিআই করতে পারি? পাবলিক ফিগারের ক্ষেত্রে তো করা যায়, অধিকার তো আমাদের আছে আমার মনে হয়। যারা আমার সহযোদ্ধা আছেন, যারা আরটিআই করতে অভ্যস্ত বা করেছেন, তাদেরকে অনুরোধ করব, এই পাবলিক ফিগার যারা রয়েছেন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান আর মুখ্যমন্ত্রী, অবশ্যই তারা তো পাবলিক ফিগার। বিলিয়নিয়ারদের ক্ষেত্রে বলা যাবে না, কারণ তারা তো আর পাবলিক ফিগার অফিসিয়ালি নন, যদিও তারা আসলে সবকিছু তারাই চালাচ্ছেন। তো অন্তত পাবলিক ফিগারের ক্ষেত্রে আরটিআই তো আমরা করতে পারি না? কিরকম আরটিআই করবেন আমি আসছি এখানে। 2019-এ আমরা জানতে পারলাম শেষ লগ্নে যে একটা ভয়ঙ্কর রোগ আসছে, তার নাম করোনা, মানে এসে গেছে। আমরা দেখতে পেলাম এই করোনাকে সামনে রেখে প্যান্ডেমিকের যে ডেফিনেশন আগে ছিল সেটাকে পর্যন্ত বদলে ফেলল, এবং ক্রমে ক্রমে আমরা দেখতে পেলাম সমগ্র বিশ্বে এই রোগটি ছড়িয়ে পড়ল। পৃথিবীতে একই সাথে কোনো রোগ, মানে একই রোগ একই সাথে গোটা বিশ্বে কখনো এক ছড়ায়নি, সম্ভব না। কারণ জলবায়ু আলাদা, জিন বৈচিত্র্য আলাদা। আমরা একই রোগ দেখবেন পৃথিবীর সর্বত্র হয় না। আমাদের দেশে যে হারে আন্ত্রিক হয়, পেট খারাপ হয়, গ্রীষ্মপ্রধান দেশ, সেটা নিশ্চয়ই নরওয়েতে হয় না। আর নরওয়েতে আবার মানে আইস জোনে, মানে বরফ ঠান্ডার কারণে যেসব রোগ হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আবার আমাদের দেশে এত সংখ্যায় হয় না, তাই নয় কি? তো সুতরাং এটা স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পেলাম যে ওয়ার্ল্ডোমিটার তৈরি করা হলো হপকিন্স ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটি, তার উদ্যোগে, এবং সেখানে প্রতিদিন আমরা দেখতে পেলাম পৃথিবীর কোন দেশে কত করোনা আক্রান্ত হচ্ছেন, অ্যাক্টিভ কেস কত, রিকভারি কত, মারা যাচ্ছে কত, এইরকম একটা
আমরা পরিসংখ্যান পেতে লাগলাম এবং আমাদের পপ আপ দেখাতে লাগলো, এবং সেটা অনেকেই আমরা ফেসবুকে শেয়ার করলাম, আতঙ্কগ্রস্ত হলাম, প্যানিকগ্রস্ত হলাম। তো আমি তখন খেয়াল করে দেখলাম যে বেলিজের মতো দেশ, যেখানে বেসিক মূলগত স্বাস্থ্য পরিষেবাও নেই, যেখানে সাধারণ পেট খারাপের ওষুধও সেখানে পৌঁছয় না, তারা সেখানে করোনার নাকি টেস্ট করছেন এবং তারা জানাচ্ছেন বেনিন, উগান্ডা থেকে শুরু করে মঙ্গোলিয়া এরকম দেশেও নাকি করোনা রোগী বাড়ছে, টেস্ট কিট পৌঁছে গেছে তাদের কাছে। বাস্তবে কি তাই? না, এই দেশগুলো জানতোই না তাদের কাছে কাদের করোনা হয়েছে। আমরা তো সাধারণ মানুষ খোঁজ খবর নেইনি না, কিন্তু ওরা ওই যে ডেটা দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আর আমরা ওদের অন্ধের মতো বিশ্বাস করছি, যেহেতু হু ব্যাপারটাতে সিলমোহর দিয়েছে। হু যে আসলে কি, এ বিষয়ে আমার আগের ভিডিওটি দেখুন, সেখানে বিল গেটসের মতো ধনকুবের 88% ফান্ডিং করে, অর্থাৎ ওটা প্রাইভেট প্রতিষ্ঠান, ফার্মা লবির ওষুধ বিক্রি তথা ভ্যাকসিন প্রমোট করার একটা প্রতিষ্ঠান, তার নাম হু, আর কিছু নয়, এটাই বাস্তব। তো বেশ ভালো কথা। তারপরে শোনা গেল যে ভ্যাকসিন আসছে। কেন? এই মারাত্মক মহামারী, যেটা নাকি প্রাণঘাতী, যদিও আবার অফিসিয়ালি আমাদের জানানো হচ্ছিল যে 99% লোক নাকি ঘরে বসে সুস্থ হয়ে যাচ্ছেন। তো আইসোলেশনে থাকতে হচ্ছে এই 14 দিন মতো, যাই হোক, কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। তো এই খবরটা কিন্তু বেশি করে হাইলাইট হলো না। কারা কারা মরে যাচ্ছেন, তাদের অন্য রোগ ছিল কিনা সেটাও আমাদের জানানো হলো না। শুধু দেখা যাচ্ছে যে করোনায় নাকি লোক মরতে শুরু করলো। আসলে হলো বিষয়গুলো, মারা যাচ্ছিল আমরা জানি, এখন সব পরিষ্কার জলের মতো। তখন পরিষ্কার ছিল না, কিন্তু আমি একাই চেঁচিয়ে যাচ্ছিলাম, এবং গোটা বিশ্বজুড়ে তখন আমার মতো আরও কতিপয় মানুষ চেঁচিয়ে চলেছিলেন। কি বলছিলাম আমরা? যে ওটা ট্রিটমেন্ট প্রোটোকল। আসলে ঘরে কেউ মরে যায়নি, করোনা রোগী ঘরে মরেনি, তারা হাসপাতালে মরেছে, আইসোলেশনে মরেছে, প্যানিক অ্যাটাকে মরেছে, এবং ওই যে রেমডেসিভিরের মতো ড্রাগ, হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ড্রাগ, যেগুলো এখন ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে করোনার ক্ষেত্রে, তার প্রকোপে মারা গেছে। আর RT-PCR টেস্ট হয়ে গেল, আপনারা জানেন এই টেস্ট নিয়ে কি ঘপলা। এই সমস্ত কিছু অমৃত সুপত্তা 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি, আপনারা জানেন। তো এই টেস্ট করে পজিটিভ কেস বাড়াতে শুরু করা হলো। টেস্ট না করলে করোনায় বোঝা যাচ্ছিল না, উপসর্গই তো নেই। তো এই প্রথম আমরা জানতে পারলাম উপসর্গহীন রোগ হয়, হ্যাঁ, করোনা। কোনো সমস্যা নেই, জ্বর নেই, সর্দি নেই, কাশি নেই, সমস্ত কাজই আপনি ঠিকঠাক করে করছেন। এমনকি আইসোলেশন সেন্টারে আমরা খবর পেলাম যে ধর্ষণও করছেন। কৃষিক্ষেত্রে কৃষকরা, করোনা রোগী কৃষক, তিনি চাষবাসও করছেন, সবই করছেন, কিন্তু করোনা রোগী, কারণ ওই যে টেস্টে পাওয়া গেছে পজিটিভ, তাই তো, RT-PCR টেস্ট। এভাবে চলতে লাগলো, এবং ভ্যাকসিনের জন্য বাজার তৈরি হতে লাগলো, প্যানিক হতে লাগলো। ভদ্রলোকেরা, বিশেষ করে তারা শিক্ষিত মানুষ, তারা খুবই ভয় পেলেন, প্যানিকগ্রস্ত হলেন। সে সময় বারবার করে সাবধান করেছি, প্যানিক হবেন না। একটু ভাবুন, পৃথিবীতে কি করে এত ভিন্ন ভিন্ন জলবায়ু হওয়া সত্ত্বেও, জিন বৈচিত্র্য বা জিন পুল এত ভিন্ন হওয়া সত্ত্বেও, কি করে একটা রোগ, একটা ফ্লু যাকে ওরা বলছে, RNA ভাইরাস বলছে, তো সেটা কি করে গোটা বিশ্বে একই সাথে ছড়িয়ে পড়তে পারে, একই সাথে একযোগে, সেটা কি করে সম্ভব? এই প্রশ্নটা করুন। কিন্তু তখন আমার সঙ্গে যারা ছিলেন, কতিপয় মানুষ ছাড়া সেভাবে প্রশ্ন কেউ করেননি, এবং তারা কমিউনিটি ট্রান্সমিশনের ভয় করছিলেন। এবং তা পোস্টে আমি দেখতাম যে এই কমিউনিটি ট্রান্সমিশন হলো, এই লক্ষ লক্ষ লোক এবার মরে যাবে। এই কোথাও আবার খবর ছড়ালো যে 22 কোটি লোক না 21 কোটি লোক নাকি মারা যাবে। এরকম আতঙ্ক তৈরি করা শুরু হলো। স্বাভাবিকভাবেই একটা রঙ্গমঞ্চ তৈরি হয়ে গেল, প্যানিকের রঙ্গমঞ্চ, আতঙ্কের রঙ্গমঞ্চ তৈরি হয়ে গেল। তো সেই আতঙ্কের রঙ্গমঞ্চ আমরা দেখতে পেলাম যে কি হলো। আতঙ্কের রঙ্গমঞ্চ তৈরি হওয়ার পরে ভ্যাকসিনের খবরটা আমরা পেতে শুরু করলাম যে ভ্যাকসিন আসছে, চিন্তা করবেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ঘরে থাকুন, 2 ফুট কি দড়ি, দূরত্ব মেনটেন করুন, এবং
হাত ধুতে থাকুন, মাস্ক পরুন, বাইরে বেরোবেন না, হ্যাঁ বাইরে বেরোবেন না, এবং এরকম ধরনের আর কি বিভিন্ন বিধিনিষেধ চলতে লাগলো। আমরা জানি, এবং লকডাউন চলতে লাগলো। প্রথম পর্যায়ে লকডাউন হলো, দ্বিতীয় পর্যায়ে লকডাউন হলো, চলতে থাকলো লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই আমরা এই খবরগুলো পেতে থাকলাম যে মানুষ দেখছে যে রিক্সাওয়ালা কেন বেরোচ্ছে বাইরে, ওই যে একটা সময়ের পরে সবজিওয়ালা বা কেন গোপনে সবজি বিক্রি করছে, এরা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন ছড়াচ্ছে, এরা হচ্ছে শয়তান, এরা সুপার স্প্রেডার, এরকম ভাবে বিভিন্ন ভদ্রলোক প্রতিক্রিয়া ব্যক্ত করতে লাগলেন। এবং সেই সময় হিন্দু মুসলমান কাজিয়াটাও বেড়ে গেল। কেউ অভিযোগ করলেন, আমার প্রোফাইলে তারা ছিলেন, আমি বের করে দিয়েছি, আগামীতে এরকম দেখলে আমি আরো বের করে দেব। তো তারা বললেন যে নোটে নাকি জেহাদি থুতু, মানে 1000 টাকার নোটে, 500 টাকার নোটে, সরি 2000 টাকার নোটে, এরকম বড় বড় নোটে নাকি 1000 টাকার নোট তো হবে না, ছিল না, 500 এবং 2000 এরকম আর কি, বড় বড় নোটে নাকি জিহাদি থুতু লাগানো নোট রাস্তায় পাওয়া যাচ্ছে, সাবধান নেবেন না, ওটা আসলে জেহাদিরা ষড়যন্ত্র করে করোনা ছড়াচ্ছে। তো সেই সময় নিজামুদ্দিনের সভা ছিল, সেটা নিয়েও অনেকে ছড়াতে শুরু করলো, ওই যে সুপার স্প্রেডাররা নিজামুদ্দিনের ঘটনা, মানে সেটা নিয়েও আমার লেখালেখি রয়েছে আমার বইপত্রে, সেই লেখাও স্থান পেয়েছে দ্বিতীয় খণ্ডে। এগুলো চলতে থাকলো, আর আমি ভ্যাকসিন সম্পর্কে সতর্ক করতে লাগলাম যে বিভিন্ন লেখালেখির মাধ্যমে। তখন মূলত ফেসবুক পোস্টই ছিল, এবং প্রোফাইল ব্লক হতে শুরু করলো, তারপরে ইউটিউবে চলে গেলাম, ইউটিউব আবার ব্লগ, এগুলো হতে থাকছিল। তো যাই হোক, সেই সময় পৃথিবীতে 40টি, মানে তারও বেশি, 50 থেকে 55টি এরকম ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরি হচ্ছিল। মানে আসবে, তারা বাজার করবে, ব্যবসা করবে, মুনাফাবাজি করবে এই রকম, বা মানুষের প্রাণ বাঁচাবে। ওরা তো বলবে না যে মুনাফাবাজি করবে, ওরা বলছে যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারা তৈরি হচ্ছেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন জীবনদায়ী ভ্যাকসিন, যাতে করে করোনার মতো ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ, যেটা 99% লোক ঘরে বসেই সুস্থ হয়ে যায়, সেটা অবশ্য ওরা বলেনি, ওটা মারাত্মক প্রাণঘাতী রোগ। তো সেটাকে বাঁচানো, তার থেকে বাঁচানোর জন্য তারা দিবারাত্র তাদের বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। বেশ ভালো কথা। এই যে ভ্যাকসিনগুলো, প্রথমে কোন ভ্যাকসিন এলো? 2020 সালের 11 অগাস্ট আমরা দেখতে পেলাম পুতিন, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, তিনি চমকে দিলেন গোটা বিশ্বকে। প্রথম করোনা ভ্যাকসিন তারা বানিয়ে ফেললেন। গামালায়া রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার একটি সংস্থা, সেই গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট থেকে তাদের প্রোডাকশন বেরিয়ে গেল স্পুটনিক 5, স্পুটনিক ভি ওই আর কি 5। সেটা কি রকম ভ্যাকসিন? ভেক্টর ভাইরাল ভ্যাকসিন। এই ভেক্টর ভাইরাল ভ্যাকসিন নিয়ে আমরা বিস্তারিত ভিডিও, বহুবার ভিডিওতে বলেছি, লেখালেখিতেও বলেছি যে এটা আসলে আমাদের যেমন কোভিশিল্ড ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, তো এইগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর হিসেবে অ্যাডিনো ভাইরাসকে ব্যবহার করা হয়েছে। অ্যাডিনো ভাইরাসও আসলে কোল্ড ভাইরাস, ফ্লু ভাইরাস, যেটা কোভিশিল্ডের ক্ষেত্রে আমি ভ্যাকসিন, সেই অ্যাডিনো ভাইরাসের যে ফর্মুলা, যেভাবে ওরা শনাক্ত করে আর কি, বৈজ্ঞানিক নাম, সেটাও আমি দিয়ে পোস্টে লিখেছি। তো সেক্ষেত্রে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা হয়েছে কোভিশিল্ডের ক্ষেত্রে। তাহলে ভেক্টর ভাইরাল ভ্যাকসিন। তবে প্রথম ভেক্টর ভাইরাল ভ্যাকসিন পৃথিবীতে এলো করোনার ক্ষেত্রে, আমরা দেখতে পেলাম স্পুটনিক। বেশ ভালো কথা। তো 11 অগাস্ট 2020, ভাবতে পারেন আমাদের দেশে লকডাউন শুরু হয়েছে মোটামুটি গোটা বিশ্বে প্রায় একই সময়, একটু এদিক ওদিক হতে পারে। আমাদের দেশে 24 মার্চ 2020 থেকে লকডাউন শুরু হলো, আর রাশিয়া ভ্যাকসিন বানিয়ে ফেললো। খবরে আমরা জানতে পারলাম 11 অগাস্ট 2020 ভ্লাদিমির পুতিন তার এক মেয়েকে সেই ভ্যাকসিন দিলেন স্পুটনিক, এবং ঘোষণা করলেন মেয়ে সুস্থ আছে। এবং গোটা বিশ্ববাসী চমকে গেল যে বা বিশাল ব্যাপার। রাশিয়া, যারা রাশিয়া ভক্ত, জানেন তো রাজনীতিতে এরকম লোকজন আছে যারা রাশিয়া ভক্ত, এরকম আছে, তারা খুব খুশি হলেন।
তো যাই হোক, ভালো কথা, বেশ বেশ ভালো কথা। তো এরপরেও অপেক্ষা চললো, কারণ ওই ভ্যাকসিনটা এলো মানেই তো আমাদের দেশে বাজারে আসবে না। অনেকে বলল কবে আসবে কবে আসবে, আমরা চাই, কিন্তু হুয়ের অথরাইজেশনের দরকার আছে, অনেক ফর্মালিটিসের ব্যাপার আছে, এছাড়াও সবচেয়ে বড় কথা মুনাফাবাজির ব্যাপার আছে। কোন দেশ কোন কোন ফার্মা খাবে, কোন ফার্মা গ্রাসে যাবে, এসবের হিসেব নিকেশের ব্যাপার আছে। তো তাই স্পুটনিক ভি মানে স্পুটনিক 5 প্রোডাক্ট আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের দেশে কিন্তু এলো না, সঙ্গে সঙ্গে এলো না। বেশ অপেক্ষা চলতে লাগলো, কবে আসবে। আমাদের দেশের মানে শিক্ষিতা নরনারী বিশেষ করে তারা তো একেবারে প্যানিকগ্রস্ত। তারা সবসময় পোস্ট আমরা দেখতে পেতাম। আমার অনেক পরিচিত কবি সাহিত্যজ্ঞ ছিলেন, হ্যাঁ, তো আমার অনেক খুব কাছের দাদা বন্ধুরা ছিলেন, তো তাদের মগজ নিয়ে আমার সন্দেহ তৈরি হতে শুরু করলো। এক সময় তাদের অন্য লেখালেখির ক্ষেত্রে বা আমার পাঠকও তারা ছিলেন, তাদেরকে আমি বেশ বুদ্ধিমান ভাবতাম আর কি, অন্তত আর্থসামাজিক ক্ষেত্রে তারা আবার অনেকে মার্ক্সবাদের চর্চা করতেন। তো এগুলো দেখে আমি হতাশ হতে শুরু করলাম যে ব্যাপারটা কি এতটাই। সে সময় ভীষণ নিজেকে খুব একা লাগতো, জানেন, খুব নিঃসঙ্গ মনে হতো। বিশেষ করে এই অবস্থায় মানে আমি কি একা? কজন আছে? কিছু মানুষ তখন ছিলেন, তাদের সঙ্গে আমার কথা হতো কতিপয় আর কি। তো যাই হোক, সেটা মানে এখন অনেক বেড়ে গেছে, সেটা আপনারা জানেন, এবং আগামীতে আরো বাড়বে, সে ব্যাপারে আমি নিশ্চিত। তো এলো না স্পুটনিক, তাহলে কি এলো? আমাদের দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হলো 2021-এর, হ্যাঁ শুরু হলো কিন্তু 2021-এর 16ই জানুয়ারি থেকে। একসাথে কোভ্যাক্সিন এলো, কোভিশিল্ড এলো, একযোগে শুরু হলো, কিন্তু শুরু হয়েছিল একযোগে। স্পুটনিক পৃথিবীর মানে সবার আগে প্রোডাক্ট প্রডিউসড হয়েও ভারতে কিন্তু অনেক পরে ঢুকেছে, এবং সেটা স্পুটনিক কিন্তু আমাদের সরকারি উদ্যোগে দেওয়া হয়নি। আপনারা জানেন প্রাইভেটে থেকে কেউ নিয়েছেন স্পুটনিক। সুতরাং স্পুটনিক আমাদের দেশের ছবিতে এলো না, ধরা যাবে না। স্পুটনিক শুধু আমাদের দেশের ছবি কেন, রাশিয়াতেও খুব করুণ অবস্থা। কারণ কি, তথ্য বলছে রাশিয়ার মাত্র ওই 35 মিলিয়ন মতো মানুষ, ওই 35 মানে এইরকম আর কি, 35 মিলিয়নও বলা যাবে না, 35 মিলিয়ন নয়, ভুল বললাম, 35 লক্ষ মানুষ বা 35 থেকে 38 লক্ষ মানুষ তারা স্পুটনিক নিয়েছে, মানে দুটো ডোজ নিয়েছে, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। আর রাশিয়াতে পৃথিবীর ইউরোপীয় দেশের মধ্যে সবচেয়ে কম ভ্যাকসিনেশন হয়েছে রাশিয়াতে, 50% একটু বেশি, এই 55% কাছাকাছি। ওখানকার মানুষ কিন্তু ভ্যাকসিন নিতেই চাননি, অর্থাৎ ভ্যাকসিন হেজিটেন্সি খুব তীব্র আকার ছিল রাশিয়াতে। তাই স্পুটনিক নিজের দেশেই সেভাবে সফল হয়নি। আর এদিকে হু তো ছিলই, হু কেন স্পুটনিককে মান্যতা দেবে বলুন তড়িঘড়ি। তার ফলে কিছু দেশ স্পুটনিক কিনলেও, আফ্রিকার কিছু দেশ বা আমেরিকার কিছু দেশ, কিন্তু সেভাবে স্পুটনিককে আমরা কখনোই সফল ভ্যাকসিন বলতে পারি না। অর্থাৎ আমরা যদি দেখে মানে ব্র্যান্ড হিসেবে যদি আমরা যাই, মানে স্পুটনিক তো একটা ব্র্যান্ড, গ্যামালেয়া রিসার্চ ইনস্টিটিউটে একটা ব্র্যান্ড নেম, ভ্লাদিমির পুতিন আছেন, তার কন্যাকে প্রথম দিয়েছেন। তো এই হিসেবে দেখতে গেলে আমরা বলতে পারি যে সবার আগে আবিষ্কৃত হয়েও, প্রডিউসড হয়েও স্পুটনিক সবার শেষে চলে গেল আন্তর্জাতিক পলিসির কারণে, এবং সবচেয়ে বড় কথা, নিজের দেশের মানুষই তাকে গ্রহণ করলো না। নিজের দেশের মানুষই সে তাকে গ্রহণ করলো না, ফিরিয়ে দিল, তাই তো। তো যাই হোক, আমি আরো একজনকে দালালকে দেখতে পাচ্ছি এখানে, সম্ভবত কোনো রাজনৈতিক দলের দালাল। তো তিনি আবার আমার এক প্রিয় সহযোদ্ধা পাঠকের প্রোফাইলকে ফেক বানিয়ে, অরিন্দম তপস্বী, তুমি যদি শুনে থাকো, আমার লাইভে থাকো, তোমার ফেক প্রোফাইল একটা হয়েছে, তুমি রিপোর্ট করো।
আমি তো লাইভের পরে ব্লক করে দেব। আপনাদেরও বলবো যে এখানে অরিন্দম তপস্বী বলে একজন কেউ কমেন্ট করছেন, দেখবেন খেয়াল করে, উনি কিন্তু আসল অরিন্দম তপস্বী নন। কারণ আসল অরিন্দম তপস্বীকে আমি চিনি, সে আমার প্রিয় একজন পাঠক, ব্যক্তিগতভাবে চিনি। হ্যাঁ, তো সুতরাং এদের থেকে সাবধান থাকবেন। কারণ আমরা যত এগোবো ততই এই তথাকথিত সহযোদ্ধা বলবো না, এদের আসলে দালাল, মানে তো এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া, এবং এরা ফান্ডিং, মানে এদেরকে পয়সা দেওয়া হচ্ছে। কারণ পয়সা টয়সা না পেলে দিনের পর দিন এই কাজটি কেউ করবে না। এই যেমন ধরুন না কেন, আপনারা তো আমার অনেকেই আমাকে ভালোবাসেন, আমার বই ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন। কই আমাকে নিয়ে আপনারা কতজন প্রচার করেন বলুন তো এইরকম ধারাবাহিকভাবে? হ্যাঁ, পোস্ট শেয়ার করেন, কপি করেন, কখনো কখনো করেন, কিন্তু এই ধারাবাহিকভাবে লাগাতারভাবে আমার ভিডিওর লিঙ্ক বা আমার ইউটিউবের লিঙ্ক বিভিন্ন জায়গায় গিয়ে বলা এবং ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া কজন করেন? স্বাভাবিক, কেন করবেন? কেউ কেউ করতেও পারেন, আমার জানা নেই। কিন্তু এরা দেখুন এই নেতিবাচক কাজটি ধারাবাহিকভাবে করে চলেছে। কেন? কি স্বার্থে? জগতের স্বার্থে? মানুষের স্বার্থে? না, এদেরকে পে করা হচ্ছে। অনলাইন পেমেন্টের যুগ এখন, পে করা হচ্ছে, এরা এই কাজটা করে যাচ্ছে। তো যাই হোক, আমার বলছি আমার সহযোদ্ধা পাঠক তারা সাবধান, আপনাদেরও ফেক বানানো হয়েছে অনেকেরই। এই সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদের জানিয়ে দিন যে এটা ফেক। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম যে 2021-এর 16 জানুয়ারি থেকে আমাদের দেশে একই সাথে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দেওয়া শুরু হলো। প্রথমে আমরা জানি যে 60 ঊর্ধ্বদের ক্ষেত্রে বলা হয়েছিল, তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদেরকে আগে দেওয়া হয়েছিল। তো পুলিশের মধ্যে আমাদের রাজ্যের কথাও বলছি বা দেশের কথাও বলা যেতে পারে, একটা অংশ আমরা দেখতে পেলাম, এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে একটা অংশ তারা কোভ্যাক্সিন পেলেন। এবং আমরা দেখতে পেলাম যে 2021-এর 1 মার্চ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি বলেন যে তিনি কোভ্যাক্সিনের প্রথম ডোজটি নিয়েছেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। 2021-এর 1 মার্চ কোভ্যাক্সিন নিয়েছেন, বেশ ভালো কথা। এখন তিনি ফেক ভ্যাকসিন নিয়েছেন না নিয়েছেন সে বিতর্কে আমি যাচ্ছে না, কারণ ওগুলো তো লিঙ্ক দেওয়া, আমি তথ্যের ওপর নির্ভর করে কথা বলি, এখন বলছি এই ভিডিওটা বিশেষ করে। তো সেক্ষেত্রে কিন্তু 1 মার্চ 2021 তিনি কোভ্যাক্সিন নিলেন, এবং তারপরেই আমরা দেখতে পেলাম কোভ্যাক্সিন আউট হয়ে গেল। হ্যাঁ, কি আমাদের ডাক্তাররাই, আমাদের দেশের ডাক্তাররাই অভিযোগ করা শুরু করলেন কোভ্যাক্সিনের নাকি ঠিকঠাক পদ্ধতি মেনে তৈরি হয়নি, ট্রায়াল নাকি হয়নি, ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের ট্রায়ালই নাকি ঠিকঠাক হয়নি। পাশাপাশি হুও নেমে পড়লো, হু এবং শুধু তাই নয়, FDA নেমে পড়লো, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মার্কিনী সংস্থা, তারা কোভ্যাক্সিনের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। হু বলল অনুমোদন দেওয়া যাবে না এখন, কারণ হুয়ের যে শর্ত আছে 3টি কি 4টি শর্ত, সেই শর্তগুলো কোভ্যাক্সিন মানেনি। অথচ কোভিশিল্ড সঙ্গে অনুমোদন পেয়ে গেল। বিল গেটসের কোভিশিল্ড, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, বিল গেটস আগে, হ্যাঁ, সঙ্গে অনুমোদন পেয়ে গেল হুইয়ের। আর কোভ্যাক্সিন চলে গেল নেপথ্যে, হারিয়ে গেল, অনুমোদন পাওয়া গেল না। শুধু তাই নয়, সেই সময় যারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, ওই যে যারা অনেকেই তো নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন বা গেরুয়া দলের ভক্ত, তারা যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন বা কোভ্যাক্সিন চাইছিলেন বা চেয়ে নিয়েছিলেন রীতিমতো, তারা আবার সমস্যায় পড়লেন। কি? হু জানিয়ে দিল এবং অনেক দেশও জানিয়ে দিল হুকে অনুসরণ করে যে ট্রাভেলের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে কোভ্যাক্সিন গ্রাহ্য হবে না। ভাবুন তাহলে, সেই সব পড়ুয়ারা যারা বিদেশে পড়তে যান, তারা বাড়িতে এসেছিলেন লকডাউনের সময়, তারা তো আবার বিদেশে একটু আনলক প্রক্রিয়া শুরু হলে আবার তো বিদেশে পড়তে চলে যাবেন বা ট্রাভেল করবেন, বা শুধুমাত্র পড়াশোনা না, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রেও তখন ভ্যাকসিনের ওপর একটা জোর ছিল। তো তারা এখন মহা সমস্যায় পড়লেন, কি করবেন?
মারাত্মক অবস্থা। ভাবুন, তাহলে আবার তারা কোভিশিল্ড দিতে যাবে নাকি? হ্যাঁ, অনেকে তাও করতে বাধ্য হয়েছেন। কি করবেন, ক্যারিয়ার, তাই তো? এইভাবে শুরু হয়ে গেল টানা পড়েন। কিছুতেই মান্যতা দেবে না। বলা হচ্ছে যে অনেকগুলো ক্রাইটেরিয়া নাকি কোভ্যাক্সিন, মানে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনটা কিন্তু আমি আপনাদের আগে বলেছি, সেটা হলো ট্র্যাডিশনাল ভ্যাকসিন, অর্থাৎ আগে যে ভ্যাকসিন যে প্রক্রিয়ায় তৈরি হতো সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ইনঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাস, ফ্র্যাগমেন্ট বলুন আর কি, হোল করোনা ভাইরাস ব্যাপারটা, এটা নিয়ে আমার দ্বিতীয় খণ্ডে পরিষ্কারভাবে লিখেছি যে এই ভাইরাসটিকে আদৌ আইসোলেট করা হয়েছে কি না, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেকেই বলেছেন, লেখালেখি করেছেন, অনেক বিশিষ্ট বিজ্ঞানীও বলেছেন যে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করতে হলে প্রথমে তাকে মানব শরীর থেকে বা আক্রান্ত ব্যক্তির শরীর থেকে চিহ্নিত করে তাকে আইসোলেট করতে হয়। আইসোলেট করে তাকে কালচার করতে হয়। তারপর সেটাকে আরো একজন মানুষের শরীরে প্রবেশ করানোর পরে ওই দেখা যায় যে তার রোগ সৃষ্টি সে করতে পারছে, ক্লিনিক্যালি সেই রোগীটি, মানুষটি অসুস্থ হচ্ছে, তবেই সেই ভাইরাসটিকে, মানে এই যে প্রসেসটাকে, যেটাকে কোচেস পস্টুলেটস বলা হয়, তো রবার্ট কোচ, যিনি এই এটাকে আবিষ্কার করেছিলেন, ইনিও বিস্তারিত লেখা রয়েছে অমৃতস্বপত্রা দ্বিতীয় খণ্ডে। তো সেইভাবে করা হয়নি। সুতরাং যা বারবার করে আমাদের দেখানো হচ্ছে, এবং যেটা ফাইজারের ডেপুটি সিইও, যিনি রিটায়ার করেছিলেন, তো পুরো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নিশ্চয়ই মনে পড়বে কিছুক্ষণের মধ্যেই, যে তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছিলেন যে আরটিপিসিআর টেস্টে পজিটিভ অর্থে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু কোনো হোল ভাইরাস নয়, আসলে সেটা রেমন্যান্স, টুকরো পার্টস, কিছু প্রোটিন, এটাকেই ওরা, এবং তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানে ব্যাপারটা এমনই জটিল এক প্রক্রিয়া, এতগুলো সাইকেল করে 30-40টা সাইকেল করে নিয়ে ব্যাপারটাকে হেজি করে দেওয়া আর কি। আর যত বেশি সাইকেল, মানে টেস্ট সাইকেল বাড়ানো হবে তত বেশি পজিটিভ হবে। তো হ্যাঁ, তো এই মাইকেল, মানে মাইক ওয়ারেন বলা তিনি সম্ভবত, তো তিনি পরিষ্কার করে এই বিষয়ে লেখালেখি করেন এবং তাকে সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দেওয়া। তো যাই হোক, তো এই ট্র্যাডিশনাল ভ্যাকসিন কোভ্যাক্সিন কিন্তু তারপরে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে তুলে নেওয়া হলো, আর দেওয়া হলো না রহস্যময় কারণে। টানাপোড়েন চলতে থাকলো। তারপরে কি হলো, এই কি করলো, 2021 নভেম্বরে, 3 নভেম্বর, যখন কোভ্যাক্সিনের বাজার নিচ্ছিদ্র হয়ে গেছে, তখন কোভ্যাক্সিনকে মান্যতা দিল। ভাবতে পারেন, এলো আমাদের প্রোগ্রামে ঢুকলো 16 জানুয়ারি 2021। তারপরে 2-1 মাসের মধ্যেই, 1 মাসই বলা যেতে পারে, তুলে নেওয়া হলো। 2-1 মাসের মধ্যেই, হ্যাঁ ওই তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 1.5 মাসের মধ্যে তুলে নেওয়া হলো। কি না কন্ট্রোভার্সিয়াল, ওটা কাজ করবে না, ওটা ট্রায়াল কমপ্লিট হয়নি, কাগজপত্র নেই, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এই রকম বলে তুলে নেওয়া হলো। বেশ ভালো কথা। তো এবার তাকে আবার বললো না, সমস্ত কাগজপত্র দেখে টেকে নিয়ে ভারত বায়োটেক অনুমোদন করলো, ঠিক আছে আমাদের দিন। তারাও তদবির করা শুরু করলো। নভেম্বর মাসে, 3 নভেম্বর সম্ভবত, সেটাকে মান্যতা দিল। ততদিনে তো যা হওয়ার হয়ে গেছে, যারা ভাবতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 11 মাস, মানে প্রায় 12 মাসের মাথায়, 11 মাসই ধরুন মাথায়, মান্যতা পেল কোভ্যাক্সিন। ততদিনে সবার শরীরেই কোভিশিল্ড এবং
ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের বাইরে চলে গেছে কোভিশিল্ড, শুধু কোভ্যাক্সিনই দেওয়া হচ্ছে। তারপরে কি হলো, অনুমোদন পাওয়ার পরে প্রাইভেটে কোভ্যাক্সিন পাওয়া শুরু হলো। অবশ্যই প্রাইভেটে 1200, 1400, 1500 এরকম টাকার বিনিময়ে, বলাই বাহুল্য কতিপয় মানুষ সেটা নিলেন। হ্যাঁ, মাইক ইয়ার্ডান, মাইকেল, সংক্ষেপে মাইক বলা হয়। তো এইগুলো চলতে লাগলো। তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ আন্তর্জাতিক কারণে আমরা দেখতে পেলাম কোভ্যাক্সিনকে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের বাইরে বের করে দেওয়া হলো। পরে অবশ্য ওই পড়ুয়াদের বয়স যখন কমানো হলো, স্কুল পড়ুয়াদের 11-12 ক্ষেত্রে, তখন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে কোভ্যাক্সিনকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। সে আর কতটুকু, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোভিশিল্ডের রমরমা। বেশিরভাগ ক্ষেত্রে কোভিশিল্ডে দেওয়া হয়েছে, তথ্য তো তাই বলছে। তাহলে এই যে এটা ঘটলো, এটা কি শুধুমাত্র মুনাফাবাজি, এই প্রশ্নটা রাখবো, নাকি আরো অন্য কোনো কারণ ছিল, এই প্রশ্নটাও আলোচনা করব। এবার আমরা দেখে নিই, কোভ্যাক্সিন আউট হয়ে গেল। ইতিমধ্যে বাজারে আমরা দেখতে পেলাম টোটাল 40খানা ভ্যাকসিন এলো, করোনা ভ্যাকসিন এলো 40টা। তার মধ্যে 16টা ভ্যাকসিন নিজের দেশেই অনুমোদিত হলো, বাইরের দেশ অনুমোদন পেল না। আবার আমরা দেখতে পেলাম গোটা 10 ভ্যাকসিন হুয়ের অনুমোদন পেল, কিন্তু সেইভাবে গোটা বিশ্বের অন্য দেশে সেভাবে ছড়ালো না। এই রকম হলো। তো তাহলে আমরা সামনের সারিতে দেখতে পেলাম, মানে নাম যেগুলো শোনা গেল ব্র্যান্ড নেম হিসেবে, চীনের ভ্যাকসিন সিনোভ্যাক, সিনোফার্ম, যেটা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফ্রিকার কিছু দেশ, এবং হু এটাকে অনুমোদন দিল এবং এটা ভালো ব্যবসা করলো এই দুটো ভ্যাকসিন। আচ্ছা, আর কি পেলাম? আর পেলাম ফাইজার এবং মডার্না মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। মডার্নার এই যে এবং ফাইজারের মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন কি করে তৈরি হয়, কিভাবে তৈরি হলো, ইনোভেটিভ টেকনোলজি বলা হয়, ইউনিক টেকনোলজি ব্যবহার করে, তার সচিত্র বিবরণ অমৃত সুপত্র 2য় খণ্ডে রয়েছে, আগ্রহীরা পড়তে পারেন। তাহলে আমরা দেখতে পেলাম মডার্না এবং ফাইজার মূলত দেওয়া হলো প্রথম বিশ্বের দেশগুলো, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, মূলত অন্য জায়গাতেও দেওয়া হলো, কিন্তু মূলত এইগুলো। আর গেল কোভিশিল্ডের দিকে এবার তাকাই। আমরা যদি তালিকা অনুসারে দেখি যে টপ মোস্ট পারফর্মার বা সবচেয়ে বেশি দেশে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে দেওয়া হয়েছে, সেটা হলো কোভিশিল্ড, যা ইউরোপিয়ান ব্র্যান্ড ভ্যাকজেব্রিয়া ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, যেখানে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা হয়েছে ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে। তা আমরা দেখতে পাচ্ছি 185টা দেশে, ভাবতে পারেন, কোভিশিল্ড দেওয়া হয়েছে, মানে প্রবেশ করেছে কোভিশিল্ড। তার মধ্যে ভারত, জানেন নিশ্চয়ই, ভারত রয়েছে, আর প্রথম সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে, তাই তো। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 100 আফ্রিকান দেশ, ল্যাটিন আমেরিকান দেশ, গুণে শেষ করতে পারবেন না, 185টা দেশ আগে। হ্যাঁ, এবং 185টা দেশের দেখা যাচ্ছে 1.3 বিলিয়ন, মানে 1.3 সামথিং, 1.4 বিলিয়ন মানুষ। পরবর্তী, এটা পুরনো ডেটা, এরপর নিশ্চয়ই আরো বেড়েছে। তো অর্থাৎ আমরা বলতে পারি 1.5 বিলিয়ন, অর্থাৎ 150 কোটি মানুষ, ভারতবর্ষেই তো একটা উল্লেখযোগ্য অংশ, বুঝতেই পারছেন, এই ভ্যাকসিন কোভিশিল্ড নিল আগে। হ্যাঁ, ভাবুন তার পরিস্থিতি কোথায়। গোটা বিশ্বের প্রায় 150 কোটি মানুষের মধ্যে কোভিশিল্ড প্রবেশ করেছে। তো এবার যেটা প্রশ্ন, বিনীত প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নেওয়ার সুযোগ পেলেন, দেশের অন্য মানুষ পেলেন না কেন? সরকারি ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে কোভ্যাক্সিন কেন আউট হয়ে গেল? এখন যে পার্শ্ব প্রতিক্রিয়ার খবরগুলো আসছে, তাতে করে তো আমরা দেখতে পাচ্ছি আমার পরিচিতর মধ্যে যারা কোভ্যাক্সিন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়ার খবর নেই, তারা জীবিত আছেন। কিন্তু আমারই পরিচিত যারা কোভিশিল্ড নিয়েছিলেন তাদের একটা অংশের মানুষ ইতিমধ্যেই চলে গেছেন, উল্লেখযোগ্য অংশ চলে গেছেন।
হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে বা অন্যান্য মারাত্মক সমস্যায় ভুগছেন। তাহলে এটা প্রশ্ন যে আন্তর্জাতিক কর্তৃপক্ষ বলুন বা যারাই বলুন না কেন, যারা এটা করলো, যারা অবশ্যই তারা চেয়েছিল যে কোভিশিল্ড বেশি বিক্রি হোক, আমাদের সরকার কোভিশিল্ড বেশি সংখ্যায় কিনুক ডোজ হিসেবে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা হোক। কোভ্যাক্সিন ঢুকে পড়লে কম্পিটিশনের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে কোভিশিল্ডের বাজারটা কমে যাবে, সেই একটা কারণও হতে পারে, বা জেনুইন তথাকথিত প্রোটোকলের ব্যাপারও থাকতে পারে। কিন্তু আমরা জানি এই প্রোটোকলগুলো আসলে কারা বানায় এবং আসলে কার দাস। ওই যে বিল গেটসের ভ্যাকসিন এতগুলো দেশে 185টা দেশ তথা প্রায় 150 কোটি মানুষের শরীরে প্রবেশ করলো, কারণ এর এখানে বড় ভূমিকা ছিল, তাই নয় কি? তড়িঘড়ি মান্যতা দেওয়া এবং কে দেখে অন্যান্য দেশে মান্যতা দেওয়া, এবং ডাইরেক্টলি এর প্রচার করেছে, কারণ এর বাজেটের 88% টাকা ফান্ডিং বিল গেটস সাহেবই দিয়ে থাকেন। আমি আগের ভিডিওতে তথ্য সহ লিঙ্ক সহ দিয়েছি, তাহলে ছবিটা বোঝা যাচ্ছে তো। আসলে মাসেল পাওয়ার মানে মানি পাওয়ার দিয়েই মাসেল পাওয়ার। এই মাসেল মানে কিন্তু ইকোনমিক মাসেল, মানে ওই গায়ের শক্তি দিয়ে তো এখন কিছু হয় না, ওটা আগে হতো, ওই গ্ল্যাডিয়েটরদের যুগে হতো, বা আদিমকালে যখন অরণ্যে মানুষ বসবাস করত তখন ওটা কাজে লাগতো, ব্রন পাওয়ার। এখন ওটা লাগে না কাজে, এখন লাগে ইকোনমিক মাসেল পাওয়ার। সেটাই বিল গেটস দেখিয়ে দিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, মুনাফাবাজি একটা বড় ফ্যাক্টর। তো পাশাপাশি আরো একটা প্রশ্ন জাগছে, এই মুনাফাকে শুধু ভ্যাকসিন বিক্রি করেই মুনাফা? গ্রেট রিসেট তো ছিলই, তার পাশাপাশি নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠাও তো ছিল, আমরা জানি। এটা আসলে এক ঝিলে বহু পাখি। লকডাউন করে অনলাইন প্রমোশন করা, ছোট ব্যবসাকে শেষ করে দেওয়া, তাই তো, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া, বেসরকারীকরণের পথ প্রস্তুত করা, এগুলো তো ছিলই, এগুলো তো আছে, এখনো আছে। কিন্তু পাশাপাশি ভ্যাকসিন মুনাফা তো ছিলই, কিন্তু এই মুনাফাকে শুধু শর্ট টার্ম মুনাফা, মানে ভ্যাকসিন বিক্রি হয়ে গেল, মানুষ করোনা হলো না, মানুষ বেঁচে গেল, এই মুনাফাই কি লক্ষ্য ছিল? আমার তো সেটা মনে হচ্ছে না। কারণ ওরা ভ্যাকসিন পোস্ট ভ্যাকসিনেশন মুনাফাটাও করতে চেয়েছিল, আর তাই তারা এমন ভ্যাকসিন গুঁজেছিল যে ভ্যাকসিন বিক্রি করে সরকারের কাছ থেকে ডাইরেক্ট যে টাকা পাওয়া যাবে, এটা জনগণের ট্যাক্সের টাকা, তার কয়েক গুণ পাওয়া যাবে পার্শ্ব প্রতিক্রিয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে, অর্থাৎ সাইড এফেক্ট, যেটাকে আমি আসলে ক্রিয়া বলি, পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ যে রোগে মানুষ মরেই নি, কোনো প্রমাণই নেই মরেছে, কোমরবিডিটির ব্যাপার ছিল, অন্য অসুস্থতা ছিল, তখন হাত ভাঙলেও করোনা টেস্ট RT-PCR টেস্ট করতে হতো। হাত ভেঙে কমপ্লিকেটেড হয়ে ভুল ট্রিটমেন্টে মরে গেল, নাম হলো করোনার, এরকম ঘটনাও তখন বিরল নয়, তাই তো। তো তাহলে প্রশ্ন যাচ্ছে যে এটা আসলে ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া বলা যাবে না, ক্রিয়া। কি ক্রিয়া সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে কি এই লবি, বিল গেটসের লবি, এটাই কি চাইনি? মানে প্রশ্ন রাখছি, কিন্তু আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। আমি আপনাদের ভাবতে বলছি যে ভ্যাকসিন মুনাফা একদিকে হলো, পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরে যে কমপ্লিকেশনস গুলো আসবে, সবার না হলেও অনেকেরই আসবে। সবাই তো আর পটাপট মরে যাবে না, আর যদি মরেও যায় ভেন্টিলেশনে গিয়ে মরবে, সঙ্গে সঙ্গে মরছে না অনেকে, তাই তো। অনেকে তো জানেন একমো সাপোর্টে থাকছে, অনেকে ট্রান্সপ্লান্টের ব্যাপার আসছে, সেখানে আবার মিলাপ থেকে টাকা তুলছেন, অনেকে চেষ্টা করছেন, মানে কোটি কোটি টাকার, মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। সঙ্গে সঙ্গে মারা গেলে আলাদা কথা, তা তো ঘটছে না অনেকের ক্ষেত্রেই। হাসপাতালে যেতে হচ্ছে, সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, নার্সিংহোমে, সুপার স্পেশালিটি হসপিটালে, এখানে যত ওষুধপত্র, সেখানেও তো বিল গেটসের বিনিয়োগ আছে, মানে এদের ফার্মা লবির বিনিয়োগ আছে, তাই তো। এরা তো সফলে একটা লবি, তাই নয় কি? তো এইভাবে কি ওরা চাইছিল যে পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত, মানে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এমন ভ্যাকসিনটাই দেওয়া হোক আমাদের দেশে, যাতে করে মুনাফাবাজিটা চলতে থাকে? কোভ্যাক্সিনের ক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমি জানতে চাইব, কারণ স্টাডি কিন্তু সেভাবে নেই, আমার পর্যবেক্ষণে কিন্তু সেভাবে চোখে পড়েনি। তাই আমি সরকারকে অনুরোধ করব
বা চিকিৎসককুল যারা এটা নিয়ে কাজ করছেন, যাদের কাছে রোগী আসছেন, যারা নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন, বা কোনো সংগঠন, যদিও এক আকস্য পরিবেদনা, ক্রাইং ইন ওয়াইল্ডারনেস, অরণ্যে রোদন, তবু আমি অনুরোধ করব যে এই স্টাডিটা করা হোক। কোভ্যাক্সিনের ব্যাপারটা আমাদের সামনে আসছে, মিডিয়াও সামনে এনেছে এবং অনেকেই এখন বলছে আমরা জানি, কিন্তু কোভ্যাক্সিনের সাইড এফেক্ট বলুন যাই বলুন, তার কি কোনো স্টাডি হয়েছে? সেক্ষেত্রে কি ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঘটনা আছে? আমার জ্ঞান তো নেই। এমনকি কোভ্যাক্সিনের যে ফ্যাক্ট শিট ছিল সেই সময় আমি পেয়েছিলাম, সেখানে কিন্তু এই থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসিস এখানে কোনো উল্লেখ ছিল না। হজমের ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে বা অ্যালার্জি, এই বিষয়গুলো ছিল, আমি সেটা নিয়ে বলেও ছিলাম, লিখেও ছিলাম। কিন্তু কোভিশিল্ডের ফ্যাক্ট শিট, সেরাম ইনস্টিটিউটের যে ফ্যাক্ট শিট তারা যেটা সাবমিট করেছিল, পাবলিক ডোমেনে ছিল, সেক্ষেত্রে কিন্তু এখনো আছে, জানি না এখন অবশ্য আছে কিনা, তুলে নিতে পারে, কারণ ভ্যাকসিনই তুলে নিল তো ভ্যাকসিনও তুলে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে এই থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসিস, কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রেন স্ট্রোক, এই ব্যাপারগুলো কিন্তু উল্লেখ ছিল, তাই তো ছিল। তাহলে তা সত্ত্বেও কেন এটাকে প্রচারে আনা হলো না তখন? মিডিয়া এখন সামনে আনছে যাতে করে পার্শ্ব প্রতিক্রিয়ার আতঙ্কিত মানুষ, যাদের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারাও আতঙ্কিত হয়ে যায়। ওই যে 6 মাস অন্তর টেস্ট করার কথা অনেক ডাক্তার বলছেন, তাহলে কি বাজারটাকে তৈরি করে রাখা হয়েছে এবং এই বাজারটা যাতে করে এখন থেকেই ট্রিগার অন করা যায়, সেই জন্যই এটাকে খবরে আনা হলো পরবর্তী মুনাফাবাজির পদক্ষেপের জন্য? প্রশ্ন রাখছে। সেই সময় আমি কোভ্যাক্সিন, আমি কিন্তু বারবার করে এটা নিয়ে লিখেওছি, যে যারা বারবার করে বলছিলেন যে স্যার বাড়ি থেকে চাপ দিচ্ছে, অফিস থেকে চাপ দিচ্ছে, সে না হয় আমি কাগজ বের করে নিলাম, অফিসকে দেখালাম, কিন্তু বাড়ির লোক তো কাগজে শুনবে না। স্ত্রী চাপ দিচ্ছে, মা চাপ দিচ্ছে, মেয়ে চাপ দিচ্ছে, সে এক ভয়ঙ্কর অবস্থা। তো তখন কেউ এমন বলছে যে সুইসাইডের ভয় দেখাচ্ছে তারা, এবং বলছে ইমোশনাল ব্ল্যাকমেল, যে তুমি না নিলে বুঝবো তুমি আমাদের ভালোবাসো না, তোমার থেকে তুমি বাইরে যাচ্ছ, বাজারহাট করছো, তোমার মাধ্যমে করোনা আমাদের শরীরে ঢুকবে এবং আমরা মরে যাব, আমরা অসুস্থ হব, তুমি সেটাই চাইছো। এই রকম ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করলো প্রিয়জনেরা। তখন তারা আমাকে বারবার বলেছিল যে স্যার কি করবো, একটা তো নিতে হবেই, আমার উপায় নেই, একটা ডোজ অন্তত নিতে হবে এই বাড়ির ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য। কি তখন আমি সাজেস্ট করেছিলাম কোভ্যাক্সিন। হ্যাঁ, তারা আমার প্রোফাইলে এখনো আছেন, কথা হয়, এরকম আরো কেউ তারা কিন্তু এখনো সুস্থ আছেন, কর্মক্ষম আছেন, চলে যাননি। তো যাই হোক, তো সেই ভ্যাকসিন উধাও হয়ে গেল কেন? ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে, টিকাকরণ কর্মসূচি থেকে কেন উধাও করে দেওয়া হলো সেই ভ্যাকসিন? শুধু কি ফার্মা কোম্পানির কম্পিটিশনের জন্য, না আরো কোনো কারণ ছিল? আমার মনে হয়, আমি কিন্তু লিঙ্ক দিতে পারবো না, কিন্তু আমার পর্যবেক্ষণ আমি রাখতেই পারি, আমার মনে হয় যে শুধু মুনাফাবাজি ছিল না। মুনাফাবাজির তো একটা কারণ অবশ্যই, কোভ্যাক্সিনের সঙ্গে টক্কর দিলে, আউট করে দিলে কোভিশিল্ডের বাজারটা বেটার হবে, এটা তো একটা কারণ বটেই, কিন্তু এর পরেও যাতে করে মুনাফাবাজি আরও আকাশ ছুঁয়ে ফেলে, সেটাও একটা কারণ ছিল বলে আমার বিশ্বাস। আর তাই সেই প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে। 2026-এ ওরা ডেঙ্গু ভ্যাকসিন আনছে এবং সেটা বানাচ্ছে সেরাম ইনস্টিটিউট এবং বিল গেটসের ইনস্টিটিউট, আরও সব আছে কোম্পানি, তারাও বানাচ্ছে, 4-5টা বড় বড় ব্র্যান্ড আছে, তাকেদা আছে, তাই তো। তো আমার মনে হয় না আবার একই রকম ভাবে আমাদের দেশে বিল গেটসের ভ্যাকসিনই মান্যতা পাবে এবং সেটাই দেওয়া হবে। তো প্রশ্ন হচ্ছে যে এত কাণ্ডের পরেও সেটা কি করে দেওয়া হবে, তারা কি করে আশাবাদী, এই প্রশ্নটা কিন্তু জাগে আমার। আর এই প্রশ্নের উত্তরেই আমি বলতে চাই যে ওরা কি জানে তাহলে যে 2026-এ 5 বছর পূর্ণ হবে, যাদের প্রথম ডোজ নিয়েছিলেন তাদের 5 বছর পূর্ণ হবে, কোভিশিল্ডের 5 বছর পূর্ণ হবে। তো তারা কি জানে যে 5 বছরের মাথায় মানুষের ইমিউন সিস্টেম এতটাই, মানে যারা কোভিশিল্ড গ্রহণ করেছেন, এটা কিন্তু আমার একটা ধারণা মাত্র, প্রশ্ন মাত্র।
যে তারা কি জানে যে 5 বছরের মাথায় এই কোভিশিল্ড নেওয়া মানুষগুলোর ইমিউন সিস্টেম এতটাই খারাপ অবস্থায় পৌঁছে যাবে, তলানিতে পৌঁছে যাবে, যে ডেঙ্গুর 99% ক্ষেত্রেই যে ডেঙ্গু উপসর্গহীন টেরই পেত না মানুষ। ওটা আগে ছিল, আগে টেরই পেত না ওটাকে। ওই ফার্মা কোম্পানির লীলা খেলা শুরু হওয়ার পর থেকেই ওটাকে সামনে আনতে আমরা দেখতে পাচ্ছি। যেমন করোনাও কিন্তু আগেও ছিল, একটা ফ্যামিলি অফ ভাইরাস, সেটা আমাদের উপর কোনো প্রভাবই ফেলতো না। তো সেটাকে ওরা ওই ট্রিটমেন্ট প্রোটোকলের চক্করে ফেলে ভয়ঙ্কর আকার নিল মিডিয়াকে সামনে দিয়ে। এইবার আমাদের শরীরে যা প্রবেশ করানো হয়েছে তাতে করে কি ডেঙ্গু আরো মারাত্মক আকার নিতে পারে আগামীতে? আমার আশঙ্কা সেটাই, যেটাকে বলা হয় কোভিড ডেঙ্গু। ওরা একটা টার্ম নিয়েই এসেছে বাজারে, কোভিড ডেঙ্গু, অর্থাৎ কোভিড প্লাস ডেঙ্গু, যা দুর্বল ইমিউন সিস্টেম ডেঙ্গুর ক্ষেত্রে, যেটা এডিই বলা হচ্ছে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে। সেইটা কি এই যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের একটি অংশের ইমিউন সিস্টেমে প্রভাবিত করবে? তাই ওরা নিশ্চিত হয়ে আছে যে বাজারে ডেঙ্গু ভ্যাকসিনও একই রকমভাবে চলবে, মুনাফাবাজি এত কাণ্ডের পরেও। হয়তো তাই মানুষের তখন হয়তো আর গতি থাকবে না বাঁচার জন্য, এতটাই ভয়ঙ্কর আকার নেবে হয়তো ডেঙ্গু। পাশাপাশি মিডিয়া তো আছেই, তবে এখন শুধু মিডিয়ার প্যানিকবাজিতে তো মানুষ ভুলবে না, তারা রিয়েল কিছু কেস দেখতে চাইবে, গ্রাউন্ড লেভেলে কিছু কেস দেখতে চাইবে, রিয়ালিস্টিক্যালি কিছু কেস দেখতে চাইবে। নইলে ডেঙ্গু ভ্যাকসিন তো সফল হবে না। হবে কি? হবে না। তার জন্য কি ওরা ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে? আমার এই প্রশ্নটা কিন্তু জানি, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবারে আসছি পরবর্তী অংশে। আমাদের মাননীয়া তিনিও কিন্তু ভ্যাকসিন নেননি যতদূর আমি জানি। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের সবাই বা এই রাজ্যের সবাই যেদিন ভ্যাকসিন নিয়ে নেবে তাদের প্রাণ আগে, তাদের স্বাস্থ্য আগে, তাদের জীবন আগে, তাদের হয়ে যাওয়ার পরে আমি নেব। কি গভীর ভালোবাসা, কি গভীর মানব প্রেম, তাই নয় কি? আহারে, এমন প্রেম, এমন ভালোবাসা দেখা যায় আজকাল? দেখা যায় না। তো যাই হোক, তো তিনি বলেছিলেন তো এতদিনে তো সবাই যারা যারা মানে নিয়েছেন, কিন্তু টেকনিক্যালি তো সবাই নেননি। মানে আমি নিইনি, আমার অনেক সহযোদ্ধা নেননি, এই কারণেও কি তিনি নেননি? মানে যেহেতু আমরা নিইনি, মানে আমাদের জীবন বিপন্ন। উনি বলেছিলেন প্রতিটি মানুষ যেদিন নেবে তারপরে উনি নেবেন। তা আমার বিনীত প্রশ্ন, আরটিআই পাবলিক ফিগার যেহেতু তিনি, আরটিআই করার অধিকার তো আমাদের থাকতেই পারে, যারা করেন এই বিষয়গুলো, করে জেনে নিন তো তিনি ভ্যাকসিন নিয়েছেন কিনা। আমার কিন্তু জানা নেই, খবরও নেই। কারণ এরকম একটা ভয়ানক রোগ, প্রাণঘাতী রোগ আমাদেরকে আমরা নিয়েছি, আমাদের নিতে বলা হয়েছে, আমাদের বাসে মানে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে ছড়াবে বলে। তো এরকম একটা ভয়ঙ্কর, এটা অনির্বাণ বাবু আপনি আমার ব্যাপারটা বুঝতে পারেননি। ইমোশনাল ব্ল্যাকমেল, অবশ্যই ইমোশনাল ব্ল্যাকমেল, আপনার কাছে নয়, আমার সহযোদ্ধাদের কাছে, কারণ তারা ব্যাপারটা জেনে গেছিল। এটা নেওয়া ঠিক হবে না, এটা নেওয়া ঠিক হবে না, জেনে গেছিল, তাই তাদের কাছে সেটা ইমোশনাল ব্ল্যাকমেল ছিল। কিন্তু বাকি যারা নিজেরাও জানতেন না ব্যাপারটা আসলে ফেক, করোনা আসলে কি, ভ্যাকসিন আসলে কি, তাদের কাছে তো ইমোশনাল ব্ল্যাকমেল এটা হবেই না। তাদের কাছে কেন হবে? কখনোই হবে না। তারা বড় জোর তাদের ক্ষেত্রে চাপাচাপি করারও দরকার পড়বে না। পড়বে কি? পড়েনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এই ব্যাপারটা বোঝেননি যেটা আসলে ফেক মিডিয়া, তাদের কেন চাপাচাপি করতে হবে? তাদের কেন ব্ল্যাকমেল করতে হবে? তারা তো নিজেরা লাইন দিয়ে নিয়েছেন, তাদের সঙ্গে তো প্রিয়নের কোনো বিবাদ উপস্থিতি হবে না। কেন হবে আমাকে বোঝান। যদি আপনি মনে করেন যে মিডিয়া ঠিক বলছে এবং এটা সত্যিকারের মহামারী, প্রাণঘাতী, সবাই নিয়ে নিচ্ছে, সেলিব্রিটিরা নিতে বলছে, ডাক্তাররা নিতে বলছে,
তাহলে সেক্ষেত্রে প্রিয়জনদের সঙ্গে তো কোনো কনফ্লিক্ট তৈরি হবে না। তো এটা আমি আমার সহযোদ্ধাদের ক্ষেত্রে বলছি, যারা সেই সময় আমার প্রোফাইলে ছিলেন, যাদের সঙ্গে আমার কথোপকথন হতো তারা। আপনি তো পরে এসেছেন, আপনি এই ব্যাপারগুলো জানবেন কি করে, আপনার জানার কথা নয়, তাই তো? আশা করি উত্তর পেয়েছেন। এবারে আসছি, তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে আমাদের রাষ্ট্রনেতারা তারা সুরক্ষিত তো? তাদের জন্য তো আমরা ভাববো। তারা আমাদের জন্য এত ভেবেছেন, তো তাদের জন্য আমরা কেন ভাববো না? তাই আমরা একটু আরটিআই করে দেখতে পারি লেটেস্ট সিচুয়েশনটা কি, নিয়েছেন কি না, উনি নিয়েছেন কি না। আমি শেষ খবরে জেনেছিলাম কেন্দ্রীয় সরকারের কোনো একটি প্রোগ্রামে নাকি তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে অবশ্য নাকি তিনি ঢুকেছিলেন, তখন নাকি তিনি ভ্যাকসিন নেননি, এরকম একটা খবর আমি পেয়েছিলাম, মানে ইন্টারনেটেই পেয়েছিলাম। তো সেটা আমি জানি না কতটা কি সত্য। তবে সুতরাং অন্তত প্রধানমন্ত্রীর ওই যে 1 মার্চ 2021 একটা পোস্ট, কোভ্যাক্সিন উনি নিয়েছেন, সেই তথ্য আছে, আমি জানি, আপনারা জানেন। কিন্তু মাননীয়ার ক্ষেত্রে কিন্তু কোথায় জেনারেলাইজ করছি? অনির্বাণ দাশগুপ্ত, জেনারেলাইজ করছি কোথা থেকে? এটা আমার লাইভ, আমার যারা নিয়মিত পাঠক সহযোদ্ধাদের জন্য, তারা আমার কথাগুলো রিলেট করতে পারবে। আমি কোনোদিন কোনো জেনারেলাইজ করি না, কোনোদিনই করি না। ইমোশনাল ব্ল্যাকমেল কথাটা জেনারেলাইজ হচ্ছে কি করে? যারা নিজেরাই কনভিন্সড, কোনো কনফ্লিক্টই তৈরি হলো না, তাদের ক্ষেত্রে ইমোশনাল ব্ল্যাকমেল আসবেই না, প্রশ্নই আসে না। আমার সহযোদ্ধা যারা সেই সময় আমার পাঠক ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তারা আমাকে নিজেরাই এই শব্দটা ব্যবহার করেছেন, তারাই বলেছেন যে স্যার ইমোশনাল ব্ল্যাকমেল করা করছে আমাকে, কি করব? স্ত্রী করছে, বাড়ির লোক করছে, তারাই শব্দটা ব্যবহার করেছেন, আমি তাদের সেই শব্দটা এখানে ব্যবহার করেছি। তো যাই হোক, তো এবারে আমি আসছি তাহলে এই ব্যাপারে আমার আগ্রহ আর কি, কৌতূহল, যে এত বড় একটা মহামারী, প্রাণঘাতী মহামারী, এখনো নাকি আবার অনেক রকম স্ট্রেন আসছে, শেষ তো হবে না, আমি বলেছি বহু আগেই। তো ফ্লার্ট বলে বিষয় আসছে, কত রকমের নাম টাম দিচ্ছে আর কি ওরা। তো যাই হোক, তো এই ব্যাপারে তাদের শরীর স্বাস্থ্য কতটা মানে সুরক্ষিত হলো জানতে মন চায় আর কি। আমাদের জন্য যারা এত ভাবলেন, আমরা তাদের জন্য ভাববো না, এই কারণেই আমি এটা জানতে চেয়েছি। এই হলো বিষয়। এবারে আসছি পরে কি হল। পরে আমরা দেখতে পেলাম সাম্প্রতিককালে, যদিও এটা সাম্প্রতিককালে মিডিয়া স্বীকার করেছে, তার আগেও খুচখাচ আমরা খবর পাচ্ছিলাম এই পার্শ্ব প্রতিক্রিয়া, এবং বিদেশ থেকে তো অহরহ খবর আসছিল, প্রচুর গ্রুপ এরকম ফেসবুকে আছে, এবং আমি যা যা কথাগুলো সেই সময় বলেছিলাম, সবসময় তো লিঙ্ক পাওয়া যায়নি, ওটা আমার পর্যবেক্ষণ ছিল, আমার বিশ্লেষণ, সেগুলো সত্য হতে শুরু করলো। তখনও কিন্তু এই দালাল মিডিয়া এই সাম্প্রতিক গত 1 মাসের মধ্যে যতটা প্রচারে এই পার্শ্ব প্রতিক্রিয়া, মানে ওদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া, আমার মধ্যে ক্রিয়া সামনে এনেছে, সেই হারে কিন্তু আনেনি। খুচখাচ কিছু খবর এদিক ওদিক হচ্ছিল এই পর্যন্ত। কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি, সেটা নিয়ে কেন মিডিয়া আমাদের সামনে আনছে না কিছু? এটা নিয়েও আমরা জানতে আগ্রহী, তাই তো? যদিও আমাদের দেশের মাত্র 10% মানুষ, সম্ভবত এক্সাক্ট ডেটা নেই, তবে ওদের কাছে নিশ্চয়ই আছে। আমি মোটামুটি আমি যে পরিসংখ্যান দিচ্ছি সেটাই কাছাকাছি হবে। তো সেই সংখ্যার মানুষ নিয়েছেন, তো সেটাও তো আমাদের 140 কোটির দেশের সংখ্যাটা 10% ধরে, তার মধ্যে তো সবাই এলিজিবল অবশ্যই ছিলেন না, বাচ্চা কাচ্চা বাদ দিয়ে, তাও তো কয়েক কোটি তো নিয়েছেন, 1 কোটি 2 কোটি তো নিতেই পারেন না। সেই সংখ্যা যদি আমরা হিসেবে ধরি, বা তারও কম হোক না কেন, তো তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর বা কোনো স্টাডি বা কোনো হোয়াইট পেপার বা কোনো শ্বেতপত্র আছে বা খবরে আছে? একটু দালাল মিডিয়াও হোক না কেন, তারা কি এই জাতীয় কোনো খবর করেছে? আমার কিন্তু জানা নেই। আমি অনুরোধ করছি এই বিষয়েও ব্যাপারটাও আমাদের সামনে আনা হোক। আর
যদি আনা হয়ে থাকে, যদি পার্শ্ব প্রতিক্রিয়ার এদিক ওদিক হয়, একটাতে পরিষ্কার লেখা আছে থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া থেকে শুরু করে বিষয়গুলো যেখানে পরিষ্কার করে উল্লেখ আছে, যেখানে, কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে তো আমি উল্লেখ দেখিনি তাদের ফ্যাক্টশিটে। তো যদি দেখা যায় যে কোভ্যাক্সিনের যে রিপোর্ট যদি ওরা দেয়, আমি জানি ওরা দেবে না, যদি সত্যি দেয়, মিডিয়ার মাধ্যমে যদি দেয় যে এই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে টচ্ছে, এবং সেটা যদি মাইনর হয়ে থাকে, যেটা আমি বারবার বলেছি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক নয়, যেটা ওদের ফ্যাক্টশিটেও ছিল না, তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি না যে এখানে বৈষম্যমূলক আচরণ করা হলো? একই দেশে বসবাস করে কিছু সংখ্যক নাগরিক এমন একটি ভ্যাকসিন পেলেন যেখানে পার্শ্ব প্রতিক্রিয়া অন্তত থ্রম্বোসাইটোপেনিয়া নয়, হার্ট অ্যাটাক নয়, ব্রেন স্ট্রোক নয়, ডাইজেস্টিভ সিস্টেমের কিছু গড়বড় বা অ্যালার্জি বা কিছু মাইনর ইস্যু, কিন্তু সেটা ট্র্যাডিশনাল ভ্যাকসিন ছিল, কোনো রকম এক্সপেরিমেন্টাল টেকনোলজি নয়, কোনো ভেক্টর ভাইরাল নয়, সেখানে অ্যাডিনো ভাইরাস, শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা হয়নি। হোয়ারাস 90% ভ্যাকসিনেটেড মানুষ বা তার কাছাকাছি তারা এমন একটি ভ্যাকসিন পেলেন বা নিতে বাধ্য হলেন, যেহেতু ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে কোভ্যাক্সিনকে তুলে নেওয়া হলো, সেখানে এরকম ভয়ঙ্কর ক্রিয়া হতে পারে, বা ওদের মতে পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার থেকে শুরু এগুলো বেড়ে চলেছে, আপনারা জানেন, কিডনি ফেলিওর বেড়ে চলেছে। তো তাহলে একই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও একটা বেশি সংখ্যক মানুষ বিপজ্জনক, কোট আনকোট বিপজ্জনক, যেটা ওরাই বলছে, লেখাই আছে ফ্যাক্টশিটে, রেয়ার হোক, যতই রেয়ার হোক না কেন, কত রেয়ার আমরা জানি, বিপজ্জনক ভ্যাকসিন নিতে বাধ্য হলেন, যেহেতু অপশন ছিল না, ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে তুলে নেওয়া হয়েছিল ভ্যাকসিনকে হুইয়ের কারণে। আমাদের সরকারও হুইয়ের গাইডলাইন মেনে নিয়েছিলেন নত মস্তকে, বিল গেটসের গাইডলাইন মেনে নিয়েছিলেন নত মস্তকে, হু মানে বিল গেটস, সেটা প্রমাণিত। হোয়ারাস কিছু সংখ্যক মানুষ, তারা যেহেতু আগে নিয়েছিলেন, স্বাস্থ্যকর্মী হোক বা আগে তাদের নাম পড়েছিল, বা পুলিশ কর্মী হোক, বা যারা প্রাইভেট থেকে নিয়েছেন, তারা কম বিপজ্জনক ভ্যাকসিনটি পেলেন, মানে যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম বড় পার্শ্ব প্রতিক্রিয়ার খবর ওরা দেয়নি, আমিও পাইনি। আমি পাইনি মানে সেটা ঠিক বলছি না, ওরা দিক, সামনে আনুক, চ্যালেঞ্জ রাখছি আমি, আনুক, তাহলে তুলনা হোক। যদি দেখা যায় যে সত্যি নেই, ওদের ফ্যাক্টশিটেও তো ছিল না, তাহলে এই প্রশ্নটা আপনারা করবেন না যে একই দেশের নাগরিক হয়ে কেন এই রকম বৈষম্যমূলক আচরণ করা হলো? এটা কি যুক্তিসঙ্গত হয়েছে? প্রশ্ন করতে শিখুন, বিনা প্রশ্নে মানবেন না। বিনা প্রশ্নে শুধুমাত্র রিল দেখে বিনোদন করে, কার বউ কার সঙ্গে পালালো, কার প্রেমিকা কার বাড়ির সামনে ধর্ণা দিল, আর কোন দুই মেয়ে বাংলাদেশেও হচ্ছে পরস্পরকে প্রেম করে বাড়ি চলে এসেছে আরেকজনের, সেগুলো ভিডিও, বেশিরভাগই এগুলো পেড ভিডিও, পেড করা হয়, মানে গরিব ছেলে মেয়েকে পয়সা টয়সা দিয়ে সাজিয়ে গুজিয়ে, যেমন করে পয়সা দিয়ে স্কুলগুলোতে গুন্ডা ঢোকানো হচ্ছে শিক্ষকদের পেটানোর জন্য। কি লিঙ্ক চান? লিঙ্ক দরকার নেই, এটা ম্যাম সাধারণ পর্যবেক্ষণ। এই সময় হঠাৎ করে সব বেড়ে গেল কেন রাতারাতি? শিক্ষকদের মধ্যে তথাকথিত দুর্নীতি আগে ছিল না, হঠাৎ করে বেড়ে গেল কেন? পেইড, ফান্ডেড। আর আমরা ভারতবাসী, রাজ্যবাসী নির্বিশেষে এতটাই লোভী, নির্লজ্জ, আমরা দুটো পয়সার জন্য, মার্জনা করবেন ব্যতিক্রম আছেন, নিজের মাকেও আমরা বেঁচে দিতে পারি, বিক্রি করে দিতে পারি, খ্যাতির জন্য, সম্মানের জন্য, পয়সার জন্য আমরা সব কিছু করতে পারি। আর দুটো মানুষকে কেলিয়ে দিতে পারি না, অ্যাক্টিং করতে পারি না, লেসবিয়ান হতে পারি না, সব পারি আমরা। প্রমোট করা হচ্ছে এখন এসব। আগেও কি ছিল না? ছিল, সেগুলো আলোতে আসতো না, প্রকাশ্যে আসতো না, এতই কম ছিল, সেগুলো বিরল ব্যতিক্রম ছিল। এগুলো এখন ঘন ঘন আলোতে আসবে, প্রমোট করা হবে, বহু আগেই আমি বলেছি। কারণ এই সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অন্যতম লক্ষ্যই হচ্ছে, বড় লক্ষ্য, ডেস্ট্রয় দ্য ফ্যামিলি সিস্টেম, ডেস্ট্রয় দ্য ফ্যামিলি ভ্যালুস।
অ্যান্ড ডিপপুলেশন এজেন্ডারও একটা বড় অঙ্গ এটাই, সোলোগামি থেকে শুরু করে লেসবিয়ানিজম প্রমোট করা, কিন্তু বহু আগেই বলেছে, এগুলো ওরা করতে থাকবে। তো যাই হোক, আমি এই প্রশ্নটা রাখলাম। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের প্রায় ওই যে 150 কোটি প্রায় মানুষ কোভিশিল্ড অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ার খেলায় গোটা বিশ্বজুড়ে মুনাফাবাজি, আর অগ্রগণ্য ভারতবর্ষ। এবং আগামীতে ভ্যাকসিনের লাইন আছে, আসতে থাকবে। কেন? প্রশ্নগুলো করুন, ভাবুন। খেলা কি এখনো শেষ হয়েছে? শেষ হয়নি। অনেক বন্ধু বান্ধব কথাকথিত আমার অনেকেই বলেন যে ওই চ্যাপ্টার, করোনা চ্যাপ্টার তো ওভার হয়ে গেছে, কেন আপনি আবার ওটা নিয়ে বলছেন একই কথা, আবার বলে যাচ্ছেন লড়াই। আমি বলি না, ওভার হয়নি, সবে শুরু হয়েছে। It's miles to go before we sleep and miles to go before we sleep. এবারে আসছি পরের অংশে, যেটা আমি আলোচনা করতে চাইছি রিলেটেড। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আচ্ছা, এই যে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এত করে চাউর হয়ে গেল মিডিয়াতে, দালাল মিডিয়া হোক, যে মিডিয়ার হোক, চাউর হয়ে গেল, তো তাহলে এরপরে কি মানুষ আর ভ্যাকসিন দিতে চাইবে? এতে তো ওদের ক্ষতি হলো। মিডিয়াও তো ওরা কন্ট্রোল করে, আপনিই তো বলেন, এবং তার প্রমাণও আছে। হুকেও তো কন্ট্রোল করছে বিল গেটস। তাহলে কেন কেন ওরা এটা প্রচার করছে, কেন ওরা ছড়াচ্ছে? উত্তরে বলি, একটা তো বলেছি, নোসেবো, অর্থাৎ এটা জানার পরে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে অনেকে। তাই বলি, মানসিক শক্তি রাখুন। আমি আগের ভিডিওতে বলেছি, ত্রিফলার কথা বলেছি, পরে আরো বলবো। প্রাকৃতিক শক্তি রাখুন, প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস রাখুন, মনে জোর রাখুন, নইলে কিন্তু আপনি আবার ভিকটিম হয়ে যাবেন। আপনি কিন্তু ওরা কিন্তু টার্গেট করে রেখেছে আপনাকে, আপনার শরীরটিকে কিন্তু হাইজ্যাক করার সমস্ত প্রক্রিয়া ওরা কমপ্লিট করেছে। তাই ভয় পাবেন না, মনে শক্তি রাখুন, রাসায়নিক থেকে দূরে থাকুন। আমি আগের ভিডিওটা অনুগ্রহ করে শুনবেন, শেষ অংশে রেখেছি কি করে এই পার্শ্ব প্রতিক্রিয়া, বা যাকে আমি বলছি ক্রিয়া, তার বিরুদ্ধে কি করে আপনি লড়াই করবেন এবং কি করে সুস্থ জীবন যাপন করবেন, সে বিষয়ে কিন্তু আগের ভিডিওতে আমি শেষ অংশে বলেছি। সেটা অনুসরণ করুন, তাই ভয় পাবেন না। কিন্তু ওরা আপনাকে ভয় দেখাবে, আর এই ভয় দেখানোর জন্যই এই মিডিয়াতে চাউর করে খবরগুলো জানানো হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, তাহলে বাকি মানুষ, একজন বলেছেন যুক্তিসঙ্গত প্রশ্ন যে হ্যাঁ, মুনাফাবাজি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হবে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আপনি যেটা বলছেন মুনাফাবাজি, সেটা নয় হলাম, মেনে নিলাম, সেটা করছে, হবে, কিন্তু বরের ভ্যাকসিনগুলো কি তাহলে মানুষ নেবে? মানুষের তো বিশ্বাস ইতিমধ্যে হারিয়ে গেছে। মানুষের বিশ্বাস তো ইতিমধ্যেই হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। এই যে কোভিশিল্ডকে নিয়ে যা হলো, মিডিয়াতেই তো বলছে এত ভয়ঙ্কর অবস্থা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এসব। এরপরে কি আরো যে ডেঙ্গু বলুন বা আরো যে ভ্যাকসিন লাইনে আছে, সেগুলো কি মানুষ নেবে? ভালো প্রশ্ন। উত্তরে বলি, নেবে। কেন? প্রথম কারণ, দালাল মিডিয়ার এই যে খবর কোভিশিল্ডের এত পার্শ্ব প্রতিক্রিয়া, অমুক তমুক, সেটা কতজন মানুষ জানতে পারছে বলুন দেখি? যারা পেপার পড়েন, যারা আমাদের মতো চর্চা করেন, অন্তত বা আমাদের প্রোফাইলে আছেন, বা এই ধরনের জিনিসগুলো খোঁজ করেন, তারা জানতে পারছেন। আমাদের দেশের কত শতাংশ মানুষ ফেসবুকে মানে সক্রিয়, এবং এই থাকলেও আমাদের মতো কন্টেন্ট দেখেন, সার্চ করেন, বা পেপার পড়েন, বা
কোন ভ্যাকসিন নিয়েছেন, কোভিশিল্ড নিয়েছেন না কোভ্যাক্সিন নিয়েছেন, সেটাই বা কতজন জানেন? তারা ভ্যাকসিনের নামই জানেন না। আশাকর্মী দিয়ে গেছে বা নিতে বলেছে, নিয়েছেন, ব্যাস বুঝেছে, ব্যাস মিটে গেল। তাহলে এই সব মানুষের কাছে কিন্তু এই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া বলুন আর ক্রিয়াই বলুন, সেগুলো কিন্তু পৌঁছচ্ছে না। তারা ভ্যাকসিনটা নিয়েছেন সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে বলে। তারা প্যানিকগ্রস্ত যে ছিলেন এমন নয়। গ্রামেগঞ্জের অবশ্যই একটা সংখ্যক মানুষ যারা তাদের মধ্যে তথাকথিত শিক্ষার আলো পৌঁছেছে, তারা অবশ্যই নিয়ে প্যানিকে দিয়েছেন। আমি গ্রামে গিয়ে দেখে এসেছি। কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারা কিন্তু এসব প্যানিকে নেননি। তারা কাজ করতে যেতে পারবেন না, অন্য ট্রেনে বাসে উঠতে পারবেন না, এইসব কারণে নিয়েছেন, জীবিকার কারণে নিয়েছেন। তো তাদের কাছে এই ব্যাপারগুলো কিন্তু পৌঁছবে না, সেটা ওরা জানে। আমরা ভাবছি সবাই জেনে গেল, গোটা দেশ জেনে গেল, না, কিন্তু বাস্তবে ব্যাপারটা নয়, ব্যাপারটা এমন নয়, ওরা জানে। তাহলে এই মানুষগুলোকে যেভাবে যে ভয় দেখিয়ে আগে ভ্যাকসিন নেওয়ানো গিয়েছিল, একই রকম ভাবে নেওয়ানো যাবে, জীবিকার ভয় দেখিয়ে। টাকার কারণে অর্থনীতি কি করবে? পেটের টান, পেটের টান, ওটাই বড়। আদর্শ নিয়ে মাথা উঁচু করে লড়াই করব, আমি নেব না, যা করার করে নিন, এইটা কথা বলার মতো হিম্মত কতজনের আছে? হ্যাঁ, আমি যে সব গ্রামে গিয়েছি বা আমরা যে সব জায়গায় কাজ করছি, তারা হয়তো নিশ্চয়ই কেউ কেউ হয়তো মাথা উঁচু করে না বলবেন, কিন্তু কতজন? সেটা পেটের ভাত। এই যে দেখুন না, ওই যে এখানে আবার কমেন্ট করছেন একজন দালাল, পয়সা কড়ি পেয়েছেন, নাহলে কেন করছেন? নিজের নেট খরচা করে এই যে এত সময় ধরে আমার লাইভতে দেখছেন কেউ কেউ, মানে ওরাই দেখছে, ওরাই ওদেরই পয়সা দিয়েছে, লোকজন যাদেরকে পয়সা করে দিচ্ছে, অনলাইনে পেমেন্ট করছে, তারা এখানে এসে মানে কমেন্ট করে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের অপপ্রচারের বিভিন্ন রকম বা ফেক প্রোফাইল তৈরি করে। কেন করছে? পেটের ভাত, তাই তো? এই পেটের ভাতের কারণেই কিন্তু এটা ঘটে চলেছে। 1 মিনিট আসছি আমি। হ্যাঁ, তাহলে এই পেটের ভাত এতটাই আমাদেরকে কাহিল করে দেয়। হ্যাঁ, একটা সংখ্যক অবশ্যই আমরা আছি যারা আরও চাই। সবাই যে পেটের ভাতের জন্য, বেসিক নিডসের জন্য আপোষ করেন তা নয়। যারা অলরেডি হাজার হাজার ইনকাম করছেন, লাখ লাখ ইনকাম করছেন, কোটি কোটি করছেন, আরও চাই বলে তারা আরও করতে চান, সেটা তো আছেই, তাদের সংখ্যা আছে। কিন্তু বেসিক নিডস, বেকার ছেলে পেলে, যুবক যুবতী বা যারা দৈনন্দিন জীবনে দিন আনে দিন খায়, এইসব মানুষকে যদি আবার ওই একই ভয়টা দেখানো হয়, এই যে একজন বলছেন জবের কারণে নিয়েছিলাম, যে জব, ওরাই তো ওটাকে ক্যাপচার করেছে না, টার্গেট করেছে। এই কারণেই টোটাল কন্ট্রোল, এই কারণেই তো ওরা বিভিন্ন জায়গায় ওদের লোক বসিয়েছে, ওরা সরকারি চাকরি দিয়েছে, ওরা ডাক্তার তৈরি করেছে, ওরা সিওমএইচ তৈরি করেছে, ওরা ওদের ন্যারেটিভ তৈরি করেছে। তো আবার যদি একই প্রক্রিয়ায় দেওয়া হয়, এরপরে তো আরো ভাতার বাড়ানো টাড়ানো হবে, আপনারা জানেন, এবং এর মধ্যে আরো অনেকের চাকরি চলে যাবে, আরো অনেকের জীবিকা বিপন্ন হবে, প্রতিদিনই হচ্ছে। তো তাহলে এই মানুষগুলোকে যদি একই রকম একই কায়দায় ভয় দেখানো হয় যে ডেঙ্গু ভ্যাকসিনটা নিতে হবে, নইলে কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে, তখন কি তারা নেবেন না? নেবেন, ওরা জানে, আর জানে বলেই ওরা এত কনফিডেন্টলি কাজ করে যাচ্ছে।
আর আমরা হিন্দু মুসলমান সিপিএম বিজেপি, সিপিএম তৃণমূল, এসব করে বেড়াচ্ছি, তাই তো। আর ওরা আমাদের ডাইভার্ট করার জন্য বিভিন্ন রকমের খালি খুলি এসব তৈরি করছে, আর আমরা সেখানে ঢুকে পড়ছি, তাই তো। তো ওরা জানে, তাই খেয়াল রাখবেন, মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে এতে করে হ্যাঁ সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এই ভয় দেখালে একটা অংশের মানুষ, তারা হয়তো 1-2% বা যেখানে আমরা যেতে পারছি, পৌঁছতে পেরেছি। আমরা কত জায়গায় পৌঁছতে পেরেছি বলুন দেখি। এই দেশের কত লক্ষ গ্রাম আছে আমাদের দেশে, বলুন কতজনের কাছে আমরা পৌঁছতে পেরেছি। ওরা তো আমাদের রিচ কমিয়ে রেখে দিয়েছে, তাহলে কি করে হবে? তাই ওরা একই তাস খেলবে। আর এর মধ্যে টোটাল কন্ট্রোলের টুলগুলো আরো শক্তিশালী হবে। ভোটটা যেতে দিন, ভোটটা মিটতে দিন, চুকতে দিন, তারপরে দেখবেন আরো কত বিধিনিষেধ টোটাল কন্ট্রোলের টুল চলে গেছে। সোশ্যাল সিকিউরিটির সঙ্গে আধার কার্ড জুড়ে দেওয়া হয়েছে, অনেকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়ে দেওয়া হয়েছে, এগুলো তো আছেই, আপনারা জানেন। নজরদারি অনেক বেশি এখন ধোপগ্রস্ত, আগামীতে আরো ধোপগ্রস্ত হবে। তাই এরকম আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই যে আর সফল হবে না, সবাই জেগে গেছে, সবাই প্রতিবাদ করবে, পথে নামবে না। ওরা জানে সবাই প্রতিবাদ করবে না। অনেকেই মাথা নিচু, অনেকের কোমর ভেঙে দিয়েছে, ওরা ভাতা নির্ভর করে দিয়েছে। বাকি যারা এখনো ভাতা নির্ভর হননি তাদেরকেও ওরা আগামীতে 1.5-2 বছরের মধ্যে ভাতা নির্ভর করে দেবে। আর তাই 2026-এ টার্গেট ডেঙ্গু ভ্যাকসিনের, সেটা ইমিউনাইজেশন প্রোগ্রাম সবার জন্য। আর তার আগে অবশ্যই আসছে ভোটের পরে এইচপিভি ভ্যাকসিন, যেটা 9 থেকে 14 এই টার্গেটে প্রথমে দেওয়া হবে, তারপরে আরো বাড়ানো হবে মেয়েদেরকে। ওই যে জরায়ুমুখ ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য, যেটা ইতিমধ্যেই আমাদের সরকার অনুমোদন দিয়ে দিয়েছে, সেটাই বা আমরা কতজনকে আটকাতে পারবো, বুঝাতে পারবো। আর ইনফর্ম কনসেন্টের কথা বলি আমি বারবার, জেনে বুঝে নেওয়া, সেটাই বা কতজনের কাছে আমরা পৌঁছতে পারবো, সেটা ওরা জানে। হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই যারা আমাদের সংস্পর্শে এসেছেন বা আছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা ওয়াকিবহাল হবেন, কিন্তু সেটা কত শতাংশ সেটা ওরা জানে। কারণ ওরা জানে যে প্রোফাইলগুলোকে ওরা রেস্ট্রিক্ট করতে পারে, রিচকে ডাউন করে দিতে পারে, প্রয়োজন হলে উড়িয়ে দিতে পারে, সেটা ওদের হাতে আছে। তাই উল্লসিত হওয়ার কিছু নেই, আহ্লাদিত হওয়ার কিছু নেই। তাই আমি বারবার বলি, অনলাইন অফলাইন নিজেকে ঢিলেমিতে প্রবেশ করাবেন না। অবিরাম অক্লান্ত চেষ্টা করে যান, প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমার তো আরো অনেক বিষয়ে লেখালেখির কথা ছিল, সাহিত্য, দর্শন, যে বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট চর্চা করেছি, তাই তো এখনো করি। কত কিছু লেখার কথা ছিল, কত বই আরো আমি লিখে ফেলতে পারতাম, সেগুলো আমি করি না, করছি না কেন? আমার কাছে মনে হয়েছে লেখক হিসেবে এটাই এখন আমার সবচেয়ে বড় কর্তব্য, তাই আমি এটা নিয়েই লেগে আছি। তাই তো আপনারাও নিশ্চয়ই অনেকেই লেগে আছেন, গ্রামে, অনলাইনে, অফলাইনে। হ্যাঁ, আমি তো আগামী আপনাদের জানিয়ে দিয়েছি, অনেকে ডিটেল জানতে চাইছেন যে আগামী রবিবার আমি কোথায় যাচ্ছি আর কি, পূর্ব মেদিনীপুরে। তো এখনো পর্যন্ত ঠিক আছে, আমি রবিবারে যাচ্ছি। যদি কোনো ঘটনা ঘটে যায় এর মধ্যে আলাদা কথা, কিন্তু যাচ্ছি, ইচ্ছে আছে। তো পটাশপুরকে কেন্দ্র করেই আমি আশপাশের বেশ কিছু জায়গা ঘুরবো, গ্রামে ঘুরবো। তো সেটা আমি আপনাদের যথারীতি যথাসময়ে জানিয়ে দেব। তো পটাশপুরে আমি একবার গিয়েছিলাম, কিন্তু সেখানে বেশি থাকতে পারিনি, এক রাত্রির থেকেই চলে এসেছিলাম। আশপাশের গ্রাম থেকে অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু আমার যেহেতু আবার অন্যত্র যাওয়ার কথা ছিল, আমি থাকতে পারিনি। তো সেই কারণে আবার সেখানে যাওয়া এবং আশপাশের আরও বেশ কিছু গ্রামকে কেন্দ্র করে প্রচার অভিযান চালানো, সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছি। তো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন, সে ওই অঞ্চলগুলো নিশ্চয়ই এলে দেখা হবে, আমি জানাবো, গ্রামগুলোর নাম জানাবো।
আরেকটি বিষয় আমি আলোচনায় এনে আজকের লাইভ শেষ করব। আমি বেশ কিছু পোস্ট দিই, সেগুলো শর্ট পোস্ট দিই, সংক্ষিপ্ত পোস্ট দিই, সময় থাকে না বলে, অথবা অনেক মানুষ যা সংক্ষেপে তাদেরকে জানানো, সবাই তো দীর্ঘ লেখা পড়েন না, বা সবাই বই পড়েন না, বা বই সংগ্রহ করলেও অনেকে পড়ার সময় পান না। তো তাদের জন্য আমি পোস্ট দিই। তো যেমন সেগুলো অনেকে গভীরে না গিয়ে বুঝতে পারেন না বলে অনেক বিরূপ মন্তব্য করেন। তো এই বিরূপ মন্তব্যের কারণে কিন্তু তারা ভুল বোঝাবুঝির শিকার হন, মানে আমার পোস্টটা গভীরে না গিয়ে তারা সারফেসে উপরে ভাবেন। তো তার সেরকম তো একটি নমুনা আমি আপনাদের এখানে বলছি, যদি তারা শোনেন আমার লাইভ, বা আপনারাও তো পোস্টগুলো দেখেন, আপনাদের মধ্যেও তো একই রকম প্রশ্নের উদয় হতে পারে। এই যেমন ধরুন একটি পোস্ট আমি দিয়েছি যে 2030 নাগাদ কলা বিভাগ বিলুপ্ত হতে চলে, মানে ভাষা ব্র্যাকেটে ভাষা সাহিত্য উল্লেখ করেছে। কেউ বলেছেন কিরকম কথা, এটা আবার আজগুবি, ভাষা সাহিত্য কি করে বিলুপ্ত হয়? হে মহানুভব, মহামহিম, আপনাকে জানাই ভাষা সাহিত্য বিলুপ্ত হবে আমি বলিনি, সাবজেক্ট হিসেবে বিলুপ্ত হবে। ভাষা বিলুপ্ত হয়, এই যে আমি যে কথা বলছি ভাষা, বাংলা ভাষা, ওটা তো থাকবেই, বিলুপ্ত হবে। এই যে ভাষায় যে লেখাপত্রগুলো, সাহিত্য, কেউ কেউ তো পড়বেন, আমার বই তো অনেকে পড়েন, তো সেটাকে বিলুপ্ত হবে? হবে না। তাহলে ভাষা সাহিত্য বিলুপ্ত হওয়া মানে, এটা পোস্টটা ওরকম ভাবে বলিনি আমি। কি বিলুপ্ত হবে? একাডেমিক সাবজেক্ট হিসেবে। এই যেমন ধরুন সংস্কৃত, মাঝখানে লোকে পড়তো না, যেই স্কুল সার্ভিসে সংস্কৃত চালু হয়ে গেল, স্কুল সার্ভিস দেওয়া যাবে শিক্ষক হিসেবে, সংস্কৃত চর্চার ধুম পড়ে গেল। কত ছেলে মেয়ে সংস্কৃত পড়লো তো চাকরি পাবে বলে। কেন পড়লো? জ্ঞান অর্জনের জন্য পড়লো? না 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 না, অর্থকরী কারণে পড়লো, ইকোনমিক, এম্পিরিক্যাল নয়, অর্থনৈতিক কারণে পড়লো সংস্কৃত। এবার খোঁজ নিয়ে দেখুন কতজন সংস্কৃত পড়ে, দেখুন, খোঁজ নিয়ে দেখুন, বুঝতে পারবেন ছবিটা কি। তাহলে কি দাঁড়ালো? সংস্কৃত কি বিলুপ্ত হয়ে গেল পৃথিবী থেকে? না 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 না, একাডেমিক সাবজেক্ট হিসেবে, অনার্স হিসেবে, বা এইচএস এর পাঠ্য হিসেবে বিলুপ্ত হয়ে যাবে, মানে ধরেই নিন চলে গেছে। কারণ স্কুল সার্ভিস হবে না, জীবিকা হবে না, কেন ছেলেমেয়েরা পড়বে? একই পরিণতি হবে পলিটিক্যাল সায়েন্স ধরুন, হিস্ট্রি, ইতিহাস। তো অনুগ্রহ করে যারা এই ছোট পোস্টগুলো পড়ে বুঝতে পারছেন না, তারা আমার বই পড়ুন। জাতীয় শিক্ষানীতি, প্রায় 40-45 পাতা জাতীয় শিক্ষানীতি, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের দেশে ধাপে ধাপে, তার উপরে বিস্তারিত আলোচনা আছে অমৃতস্ব প্রত্যয় 2য় খণ্ডে। এগুলো বহু আগেই আমি বলেছি, এমন নয় যে এখন বলছি, ওগুলো 2020-তেই আমি বলেছি। তো সেগুলোই এখন ঘটছে। তাহলে কি দাঁড়াবে? এই যে ভাষা সাহিত্য বলুন, হিউম্যানিটিস বলুন, এবার খেয়াল করে দেখুন এই সাবজেক্টগুলো আগামীতে কি অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে সেটা ভাবুন। এই যেমন ধরুন একজন উপার্জনের জন্য এখন ওই যে অমূল্য সময় মানে দিয়ে উনি লাইভটা দেখছেন এবং এই অপপ্রচারের কমেন্টগুলো দিয়ে করে যাচ্ছেন। কেন? ওই যে অর্থকরী, তাই তো? তাহলে এই অর্থকরী ব্যাপারটা যদি উঠে যায়, গভীরে যান। এবার বাংলা অনার্স এতদিন কারা পড়ছিল? বাংলা অনার্স, বাংলা MA কারা পড়ছিলেন? অধ্যাপনার জন্য মূলত মাস্টার ডিগ্রি করে তো লোকে, তারপরে বিএড, যারা স্কুলে বিএড MAD করে, বা যারা কলেজে পড়াবেন তারা MPhil করতেন, PhD। তো এবার যদি স্কুলের বাংলাটাই উঠে যায়, ইতিহাসটাই উঠে যায়, শিক্ষকই না নিযুক্ত করা হয়, কলেজেও তাই, তাহলে কেন তারা পড়বে? কি জন্য পড়বে? জ্ঞানার্জনের জন্য। সে বাড়িতে এমনি পড়া যায়,
বইপত্র কিনে আপনি সাহিত্য পড়ুন, বইপত্র কিনে রমেশচন্দ্র মজুমদার পড়ুন, সমস্যা কি আছে? বিমানচন্দ্র পড়ুন, সমস্যা কি আছে? রমিলা থাপার পড়ুন, সমস্যা কি আছে? পড়ুন। ইতিহাস তো থাকবে, বিলুপ্ত হবে না, কিন্তু ইতিহাস সাবজেক্টটা থাকবে না। কেন থাকবে না? কর্মসংস্থান হবে না বলে। এইবার আপনি খোঁজ নিয়ে দেখুন, আগামী যে বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এআই রোবোটিক্সের যুগ, ডেটা সায়েন্সের যুগ, স্কিলের যুগ। যারা একদম বললাম না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট করছে, তাদের ভবিষ্যৎটা বরং ভালো। তারা নির্দ্বিধায় তথাকথিত ছোট কাজ, রাজমিস্ত্রির কাজ, ঘর রং করার কাজ, পেন্টারের কাজ, ফুচকা বিক্রি, চপ বিক্রি, এগুলো করতে পারবেন। যারা ভালো রেজাল্ট করছেন, র্যাঙ্কিং ট্যাঙ্কিং করছেন, তারা তো আবার মানে উচ্চাশায় আছেন। তারপরে যখন দেখবেন সে গিয়ে কিছুই হচ্ছে না, কারো কারো হয়তো হবে, বেশিরভাগই ওই কাজগুলো আর করতে পারবেন না, নিচু কাজ তো, তাদের একটা সিংহভাগই কিন্তু অবসাদে ভুগবেন এবং আত্মহত্যায় দিকে চলে যাবেন। আইআইটি আত্মহত্যা এমনিতেই হয়, আপনারা জানেন, আগেও হতো। আগামীতে দেখবেন কি হারে আত্মহত্যার সংখ্যাটা বাড়ে সর্বক্ষেত্রে। তাহলে এই যে যখন আগামী যে বিশ্ব ব্যবস্থার ছবি আমরা ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ, কোনো কিছুর মাধ্যমে, হ্যাঁ দেখুন, এই যে উনি কিছু ওনার অ্যাকাউন্টে কিছু ঢুকে থাকবে আর কি, না হলে এতক্ষণ ধরে কেউ সমাজসেবা করে বলুন দেখি? নেতারাও তো করে না। হ্যাঁ, এত জিবি নয়, এমবি খরচা করে উনি লাইভ দেখছেন এবং কমেন্ট করে যাচ্ছেন। তো এবং অবশ্যই কোনো সহযোদ্ধার, আমাদের কোনো সহযোদ্ধার প্রোফাইল উনি ফেক করেছেন বলে আমার বিশ্বাস, কারণ এরা সব ফেক, সামনে আসতে চায় না, মুখোমুখি হওয়ার ক্ষমতা এদের নেই। দুটো পয়সা, স্বাভাবিক বেকারত্ব যে হারে বাড়ছে, দোষও দেওয়া যায় না। আমি সহানুভূতির সঙ্গেই বলছি, যদি এরকম মানুষ যদি আপনাদের আর্থিক সাহায্যের দরকার হয়, সরাসরি যোগাযোগ করুন। আমার সাধ্য না থাকলেও আমি পোস্ট দিয়ে, ফেসবুকের পোস্ট দিয়ে, যাদের সাধ্য আছে তাদের কাছ থেকে নিয়ে অর্থ নিয়ে আপনাদের যদি কোনো সাময়িক অভাব ঘটে থাকে আর কি, ক্রাইসিস ঘটে থাকে, সেটা পূরণ করব, কথা দিলাম। যদি এরকম, তবে স্বীকার করতে হবে যে আপনারা এই কাজগুলো করছিলেন আর কি, তাই তো? কোনো সমস্যা নেই, আসুন। যাই হোক, তো তাহলে এবার বলুন, এই যে ডেটা সায়েন্স, রোবোটিক্স থেকে শুরু করে, বা এইদিকে ফার্মা লবি, ওদের তো ফার্মাসি বলুন, এই ব্যাপারগুলো, বা হেলথ সায়েন্স রিলেটেড, এখানে কিছুটা ডিম্যান্ড তো থাকবেই, যদিও ওগুলো এআই নির্ভর হয়ে যাবে। কিন্তু রোবট চালানোর জন্যও তো কিছু লোক চাইলে হয়। রোবট এখনো সেই পর্যায়ে যায়নি, এআই এখনো সেই পর্যায়ে যায়নি যেখানে ইনপুট লাগে না। হ্যাঁ, এআই সেলফ লার্ন করছে, অবশ্যই সেলফ লার্ন করছে, কিন্তু এআইকে আরো বেশি চাঙ্গা করবার জন্য তো কিছু লোক লাগছে, সংখ্যায় কম, তো সেরকম কিছু লোক ওরা অবশ্যই লাগবে। তো তার জন্য এখন কি হয়, মধ্যবিত্তের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, যারা এইসব তথাকথিত নিচু কাজ করতে রাজি নয়, তাদের বাবা মা যেহেতু স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, বা সরকারি চাকরি বা কর্পোরেটে আছেন, তারা তো ঝাঁপাবেই, তাই তো? এইবার এরা যারা ঝাঁপাবে, মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের সন্তানের ব্যাপারটা তো আলাদা, তারা তো দুম স্কুলে পড়বে, তো তারা ইতিহাস নিয়ে পড়বে না, বাংলা অনার্স পড়বে না। এইচএসে আপনারা তো জানেন আগামীতে কি হতে চলেছে। বিজ্ঞান কলা বিভাগের কোনো ভাগ থাকবে না, মানুষ যে কোনো বিষয় নিতে পারবে। বিজ্ঞান নিয়েও কলা বিজ্ঞানের কোনো সাবজেক্ট নিতে পারে, নেওয়া যাবে, এরকম করে পুরোটাকেই ঘেটে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, বিস্তারিত আমি লিখেছি। তাহলে কি হবে আগামীতে? এবং বিজ্ঞান নিয়ে পড়তে গেলে আগে যেরকম নাম্বার কঠোর ব্যাপার ছিল, এত পার্সেন্টেজ পেতে হবে, স্টার পেতে হবে, ফার্স্ট ডিভিশন পেতে হবে, এগুলো কিন্তু আর থাকছে না। যে কেউ বিজ্ঞান নিয়ে পড়তে পারবে। শুধু তাই নয়, একটা সেমিস্টার বা দুটো সেমিস্টার শেষ করার পরে দেখা গেল চাকরি করতে চলে গেল, সে আর পড়াশোনা চালাতে পারলো না, সে আবার ফিরে এসে আবার পরে জয়েন করতে পারবে, নাইট স্কুল থেকে শুরু করে, বা এমনি আপনার কোনো রকম স্কুলে না গিয়েও বাইরে থেকে, যাকে আমরা বলি এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে, তারা পড়াশোনা করতে পারবে, তাই তো? তাহলে এই যে মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতজন পড়বে?
এই সাবজেক্টগুলো একটু ভাবুন। আর যদি এই সাবজেক্টে কেউ ভর্তি না হয়, এই সাবজেক্টগুলোতে যদি কোনো পড়ুয়া ভর্তি না হয় আগামীতে, খোঁজ নিয়ে দেখুন যেসব হাই স্কুলে কলা বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ নেই বা দুটোই আছে, সেসব জায়গায় কলা বিভাগে কতজন ভর্তি হচ্ছে, বিজ্ঞান বিভাগে কতজন ভর্তি হচ্ছে। স্কুল সার্ভিস উঠে যাওয়ার কারণে, না মানে উঠে গেছেই আর কি, এসএসসি উঠেই গেছে ধরে রাখুন, আমি বারবার বলেছি, বহু আগেই বলেছি, উঠে যাওয়ার কারণে কলা বিভাগের কিন্তু পড়ুয়া ব্যাপক সংখ্যক কমে যাবে এবং সেইটার ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞান বিভাগে কিছু থাকবে, যেহেতু অন্যান্য কিছু ওপেনিং আছে বলে তারা ধরে দিচ্ছে। একাডেমিক যে বিজ্ঞান বিভাগ, সেখানেও কিন্তু তাদের পার্টিসিপেশন কমতে থাকবে, কারণ এই তথাকথিত ক্লাসিক্যাল সায়েন্স বা পিওর সায়েন্স পড়েও কিন্তু আগামীতে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেখানে কর্মসংস্থান হবে না। কিন্তু ওই যে বিজ্ঞান সায়েন্স এরকম একটা যেহেতু ব্র্যান্ড আছে, সেহেতু এটা বুঝতে মানুষের একটু সময় লাগবে। কিন্তু কলাটা যে কলা, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে ইতিমধ্যে। বিশেষ করে এসএসসি একটা অন্যতম কারণ ওই বাংলা অনার্স বলুন, সংস্কৃত অনার্স, এই যে অনার্সগুলো, ইতিহাস অনার্স বা MA, এগুলো কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ছেলে মেয়ে গ্রামে গঞ্জের বিশেষ করে তারা কিন্তু এই এসএসসির কারণেই করত। আশা করি একমত হবে, একটু ভাবলেই একমত হবে। তাই আবার বলছি, পোস্টগুলো সংক্ষেপে থাকে বলে আপনারা গভীরে যান না। সিলেবাস থেকে বিদায় দেবে এগুলো, যেহেতু ডিম্যান্ড থাকবে না। আর ডিম্যান্ডটা কেন থাকবে না? জায়নির শক্তি তাদের কর্মপন্থার মাধ্যমে, তাদের গ্রেট রিসেটের মাধ্যমে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে এগুলোকে শেষ করে দেবে। ওদের প্রয়োজনেই এটা তৈরি করেছিল, এই ধরনের সিলেবাস তৈরি করেছিল। সেই কাজ ওরা মিটে গেছে। মগজ ধোলাই, ইতিহাস দিয়ে মগজ ধোলাই, সাহিত্য দিয়ে মগজ ধোলাই, এসব দিয়ে মগজ ধোলাই, টেক্সট বুকের মাধ্যমে সেগুলো ওদের কাজ মিটে গেছে। এখন সরাসরি স্মার্টফোন চলে এসেছে, ডিজিটাল টেকনোলজি চলে এসেছে, মিম চলে এসেছে, এগুলোর মাধ্যমেই ওরা মগজ ধোলাইয়ের কাজটা করে নিতে পারবে। শিক্ষক এত হাজার টাকা দিয়ে শিক্ষক রেখে এই মগজ ধোলাই আর দরকার নেই। হ্যাঁ, কিছু মনে করবেন না, শিক্ষকদের দিয়েও কিন্তু ওরা ওই কাজটাই করায়। সিলেবাসটা কিন্তু সেটাই, মগজ ধোলাইয়ের ওয়েপন। ওই যে গাছ লাগান, গ্লোবাল ওয়ার্মিং, ফেমিনিজম, সোলোগ্যামি, সবই দেখবেন সিলেবাসের মধ্যে ঢুকে গেছে ইতিমধ্যেই। তো আগামীতে যেসব শিক্ষক আসবেন, চুক্তিভিত্তিক শিক্ষক, স্থায়ী শিক্ষক আর নিয়োগ হবে না, বা বর্তমানে যারা আছেন তাদেরকে ওগুলোই পড়াতে হবে, কারণ তারাও এই সিস্টেমের একটা অঙ্গ মাত্র। তো সুতরাং এই যে একাডেমিক যে পড়াশোনাটা, বিজ্ঞান বলুন, কলা বলুন, এগুলো কিন্তু মরে যাবে আস্তে আস্তে, যেহেতু ডিম্যান্ড থাকবে না। ওরা সেটাই মিডিয়াকে দিয়ে এবং পরিস্থিতি তৈরি করে, সোশিও ইকোনমিক চেঞ্জগুলোকে ফোর্সফুলি চাপিয়ে দিয়ে ওরা সেই পরিবেশটাই কিন্তু তৈরি করছে এবং ওরা সফল হচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে আমরা কি করতে পারি এখনো পর্যন্ত? ওই যে বারবার করে বলেছি, যেটা আমরা করতে পারি সেটা আমরা করার চেষ্টা করি। আসুন আমি আরো একবার বলি, সেটা হলো চেতনা বিস্তার করা। কিসের চেতনা? যেগুলো আমরা একটুখানি স্লো ডাউন করতে পারি, আটকাতে পারি না। এই যে এখনো পর্যন্ত সংবিধান আছে, তাই তো, আর্টিকেল 14 আছে, সুপ্রিম কোর্ট আছে, ভ্যাকসিনেশন বাধ্যতামূলক নয় এটা আছে। তো এটাকে আমরা ছড়াতে পারি এবং আমরা নিজেদেরকে ইনফর্ম কনসেন্টের মাধ্যমে ভ্যাকসিন বা ড্রাগকে না করতে পারি। এইটাই আমার লড়াই। এই কারণেই বারবার করে বলি, এই লড়াইটা আপনারা ছড়িয়ে দিতে পারেন, মানুষকে জানাতে পারেন, জেনে বুঝে নেন। আর কি পারি? ছোট দোকান যে থেকে কেনাকাটা করে মল কালচারকে কিছুটা আটকে রাখা। কারণ এই ছোট দোকান, এই ছোট জীবিকাগুলো কিন্তু আগামীতে আপনার সন্তানের জন্য পথ। কারণ আগামীতে সরকারি চাকরি বা কর্পোরেট চাকরির সুযোগ একদম সীমিত হবে, ইতিমধ্যেই হয়ে গেছে। ভাতা নির্ভর, ভিক্ষা নির্ভর, এবং সেটা নিয়ে কোনো রকম করে কি বাঁচবেন, কত টাকা পাবেন সেটাও আপনারা জানেন। কুকুর বেড়ালের জীবন। তাহলে
তাহলে সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে এই ছোট ব্যবসা, ছোট মুদির দোকান, পানবিড়ির দোকান বা আরও অন্যান্য যে স্টেশনারি দোকান বা কাপড়ের দোকান, এগুলোকে যদি আপনারা বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে অন্তত আপনাদের সন্তান সন্ততি সেগুলো করে কিছু উপার্জন করতে পারে। যদি আপনারাই কর্পোরেট মলের আকর্ষণে ফাঁদে পা দেন, তাহলে কিন্তু শেষ বয়সে এসে নিজেকেই ধিক্কার দিতে হবে, আয়নার দিকে তাকাতে লজ্জা পাবেন। যে কারণ আপনাদের মল কালচার এবং আপনাদের অনলাইন কালচারের কেনাকাটা এইগুলোকে ধ্বংস করে দেবে। আর এই কর্পোরেটের পিছনে জোম্যাটো বলুন, ওগুলো পিছনে নিয়ে ঘুরলে কত টাকা উপার্জন হয় মাসে, কত কিলোমিটারে কত টাকা হয়, তাতে করে সভ্য ভদ্র জীবন যাপন করা যায় কিনা, যদি না পাশে কোনো উপার্জন থাকে, সেটা আপনারা জানেন, যারা ভুক্তভোগী তারা জানেন, তাই তো? ওটাও গলায় দড়ি দিয়ে ঘোরানো, কর্পোরেটের বকলেস লাগানো। তো তাই স্বাধীনভাবে বেঁচে থাকা, সেলফ এমপ্লয়মেন্টকে টিকিয়ে রাখার জন্য আমি আরও একবার আহ্বান করি আপনাদেরকে, যেগুলো আমরা পারি সেটা হলো এই ছোট দোকান থেকে কেনাকাটা করে আপনার পরবর্তী প্রজন্মকে যাতে করে একটুখানি লিওয়ে, মানে বেঁচে থাকার একটা পথ থাকে তাদের, সেই পথটা করে রেখে যাওয়া। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। ভালো থাকুন, প্রশ্নে থাকুন, যেই বলুন না কেন, আমি বলছি বলে নয়, বা আমার যারা অনুরাগী আছেন তাদেরকেও বলছি, আমি বলছি বলে নয়, সবার যে কেউ, মিডিয়া বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া, কারণ এরা ফান্ডিং ছাড়া কোনো কথা বলে না, প্রশ্ন করতে শিখুন। আর যদি আপনারা আমাকে অপছন্দ করেন, সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলতে শিখুন। কাপুরুষের মতো দুটো পয়সার জন্য আড়ালে থেকে নিজেদেরকে এবং আমার সহযোদ্ধাদের নাম ব্যবহার করে নিজেদেরকে আর কত নিচে নামাবেন। আপনাদের চৈতন্য উদয় হোক, এতে করে আমার সহযোদ্ধাদের এবং আমাদের লড়াই আরো শক্তিশালী হবে, আরো জেদ বাড়বে, তাই নয় কি? তো যাই হোক, আজ এই পর্যন্তই। শুভরাত্রি।